পুরনো ম্যানশন। গ্রাম থেকে প্রায় ৩ ঘন্টার দূরত্বে একটি পুরনো ম্যানশন দাঁড়িয়েছিল, অত্যন্ত ভীতিকর এবং শীতল। এটি ছিল এক সময়ের ঐতিহ্যবাহী বাড়ি, যার ইতিহাস ছিল এক অন্ধকার ছায়ার মতো। গ্রামের লোকেরা হেসে খেলে বলতো, এই বাড়ির সাথে সম্পর্কিত কিছু না কিছু অতৃপ্ত আত্মা রয়েছে, যা কখনো শান্তি পায়নি। বাড়িটি অনেক বছর আগে বন্ধ হয়ে গিয়েছিল এবং সেখানে থাকা ব্যক্তিরা এক অদ্ভুতভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল। কিছু সময়ের জন্য এটি ভূতের বাসস্থান হিসেবে পরিচিত ছিল। গ্রামের এক তরুণ, শুভ, যিনি জীবনে এক অদ্ভুত রহস্য খুঁজে বের করার জন্য পাগল ছিল, সিদ্ধান্ত নেয় যে সে এই পুরনো ম্যানশনটির ভেতর যাবে এবং সত্যটা উদ্ঘাটন করবে। শুভ জানত বাড়িটির ইতিহাসের সাথে কিছু অদ্ভুত শক্তি জড়িত ছিল, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণও কাজ করছিল, যা তাকে সেখানে যেতে বাধ্য করছিল। শুভ এক রাত গ্রামের মাঝরাতের পরে ম্যানশনটির দিকে পা বাড়ায়। চারপাশে গা দর্ক অন্ধকার, বাতাসে শীতলতা, আর ম্যানশনটির সিলুয়েট যেন জীবন্ত হয়ে উঠছিল। এক মুহূর্তে তার মনের মধ্যে ভয় এবং কৌতূহল একসাথে মিলিত হয়ে তাকে এগিয়ে যেতে প্ররোচিত করল। শুভ যখন ম্যানশনটির দোরগোড়ায় পৌঁছাল, সে বুঝতে পারে যে এটি নিঃসন্দেহে একটি পরিত্যক্ত বাড়ি। সমস্ত জানালা বন্ধ আর দরজার কপাট ছিল লক করা। কিন্তু শুভ জানত বাড়ির ভিতরে কি না কি লুকিয়ে আছে, যেটি শুধু সাহসী ব্যক্তি দেখতে পারবে। সে দরজার এক কোণ থেকে লক খুলে ভিতরে প্রবেশ করল। ভেতরে ঢুকতেই তার চোখে পড়ল অদ্ভুত সব পুরনো ছবি, স্যাঁতস্যাঁতে দেয়াল এবং পুরনো আসবাবপত্র। সবকিছু যেন সময়ের সাথে হারিয়ে গেছে, কিন্তু এখানে একটি অদ্ভুত শান্তি ছিল। এমন শান্তি যা কোনো মৃত আত্মার মধ্যে লুকিয়ে থাকতে পারে। শুভ বাড়ির ভেতর চলে আসার পর কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। বাতাসে গুঞ্জন, কখনো ভুতুড়ে শীতলতা, কখনো অদৃশ্য পদক্ষেপের শব্দ। কিন্তু শুভ থেমে যায়নি। সে জানত এখানে কিছু রহস্য লুকানো আছে। এক রাত শুভ বাড়ির ভেতর খুঁজতে গিয়ে একটি পুরনো বইয়ের খাতা পেয়ে যায়। বইটি ছিল পুরনো, তবে তার পৃষ্ঠাগুলি একে একে খুলতে শুরু করে। খাতার এক পাতায় লেখা ছিল, যাদের দেহ এখানকার মাটির সাথে মিশে যায়, তাদের আত্মা ফিরে আসে এবং তারা কখনো শান্তি পায় না। এটিই ছিল প্রথম বার্তা যা শুভ পেয়েছিল। সে বুঝতে পারে এই ম্যানশনটির ভেতরে যে আতঙ্ক লুকিয়ে আছে তা অনেক পুরনো। কিন্তু একবার প্রবেশ করলে তাকে এর শিকার হতে হবে, এটি তার পক্ষে সহজ হবে না। এর পরের রাতে শুভ ম্যানশনে একা থাকার সিদ্ধান্ত নেয়। তিনি জানতেন একা থাকার সময় অনেক বেশি ভয় আসবে, কিন্তু তার মধ্যে এক অদ্ভুত আবেগ কাজ করছিল, যা তাকে সাহসী করে তুলছিল। সেই রাতে বাড়ির সবকিছু ছিল শান্ত, কিন্তু তার ভেতর দিয়ে এক মুহূর্তে প্রবাহিত হয় এক ভয়ঙ্কর অনুভূতি। সে হঠাৎ ঘর থেকে বেরিয়ে আসে এবং ঠিক তখনই সে দেখতে পায় কোথাও দূরে এক অন্ধকার ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। ছায়াটি ক্রমশ বড় হতে থাকে। শুভ বুঝতে পারে এটি কোনো সাধারণ ছায়া নয়, এটি ছিল এক ভূতের উপস্থিতি। ভূতটি তার দিকে এগিয়ে আসছিল এবং শুভ পেছন ফিরে দৌড়ানোর চেষ্টা করে, কিন্তু তার শরীর যেন এক মুহূর্তের জন্য অবশ হয়ে যায়। তার দেহের প্রতিটি অংশ যেন জমে গেছে এবং শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। ভূতটি কেবল এক টানটান শীতল চাহনি দিয়ে তাকে দেখছিল। শুভ তখন বুঝতে পারে যে ভূতটি তার সামনে দাঁড়িয়ে আছে, সেটি হয়তো সেই পুরনো বাড়ির মালিক, যিনি ওই বাড়ির ভেতরে এক অন্ধকার আত্মা হয়ে বন্দী হয়েছিল। সেই আত্মা এখন বদলে গিয়েছে, একটি ভয়ঙ্কর এবং ক্ষুধার্ত প্রেতাত্মা, যা শান্তি না পেয়ে অন্যদের শিকার করতে চায়। ভূতটি শুভকে ধীরে ধীরে অনুসরণ করতে থাকে। শুভ তার সামনে এসে দাঁড়ানোর পর ভূতটি তার কপালে হাত রাখে এবং শুভ অনুভব করে যে
তার শরীরের প্রতিটি অঙ্গ থেকে শক্তি বেরিয়ে যাচ্ছে। সে মনে করে হয়তো এই ভূত তার আত্মা শোষণ করতে চাচ্ছে। তবে একটি অদ্ভুত ঘটনা ঘটে। শুভ হঠাৎ করে চোখ বন্ধ করে ফেললে সে দেখতে পায় ভূতটি নিজের আকৃতি পরিবর্তন করে এক চূড়ান্ত রূপ ধারণ করে, এক ভয়াবহ হাড় হিম করা মুখ। এই মুখ ছিল সেই পুরনো শাসকের, যিনি নিজের অপরাধের কারণে মৃত্যুর পর এক অদৃশ্য অশুভ শক্তিতে পরিণত হয়েছিল। শুভ বুঝতে পারে তার সামনে যে ভয়ঙ্কর সৃষ্টি দাঁড়িয়ে আছে তা এখন তার আত্মার শিকার হতে চাইছে। কিছু মুহূর্তের জন্য শুভ সেই ভূতের হাতে বন্দী হয়ে পড়ে। তবে তখনই সে মনে করে যে এটি শুধুমাত্র একটি আত্মা, যার কোনো শক্তি নেই যদি সে ভয়ের সাথে লড়াই করতে পারে। শুভ নিজের অজান্তেই সেই ভূতের কাছে এক কঠিন সাহসিকতা গড়ে তোলে। সে তার পুরো শক্তি দিয়ে একটি শক্তিশালী উচ্চারণ করে, আমি তোমার ভয়ের শিকার হব না গি। হঠাৎ সে অনুভব করে যে ভূতটি তার শক্তি হারাতে শুরু করেছে। এরপর শুভ চিৎকার করে উঠে এবং ভূতটি একদম অসাড় হয়ে পড়ে। এক লহমায় ভূতটি অদৃশ্য হয়ে যায় এবং বাড়ির ভেতর সবকিছু শান্ত হয়ে যায়। শুভ জানত সে বিপদমুক্ত হয়ে গেছে, তবে তার মনে এক গভীর শূন্যতা ছিল। ম্যানশনটি তার কাছে আর কোনো নিরাপদ জায়গা মনে হচ্ছিল না। সে দ্রুত বাড়িটি ছেড়ে চলে আসে এবং গ্রামের দিকে রওনা দেয়। কিন্তু তার মনেই ছিল সেই হাড় হিম করা ভূতের স্মৃতি, যে কখনো তাকে শান্তিতে থাকতে দেয়নি। গ্রামে ফিরে এসে শুভ কাউকে না জানিয়ে চুপচাপ তার ঘরে ফিরে যায়। তার মাথায় এক অদ্ভুত অনুভূতি ছিল, যেমন সে যেখানেই যাবে সেই ভূতের ছায়া তাকে অনুসরণ করবে। এবং গল্পের শেষ অংশে শুভ কখনোই জানতে পারেনি যে তার যাত্রা শেষ হয়নি। এক অদ্ভুত অনুভূতি তাকে কখনো ছেড়ে যায়নি। ভয়ের চিরকালীন উপস্থিতি যেন তার সাথে ছিল। হারানো বাড়ির গল্প। একদিন একজন তরুণ লেখক কিরণ তার জীবনের সবচেয়ে বড় রহস্যের সন্ধানে বের হল। কিরণ দীর্ঘদিন ধরে পুরানো রহস্য এবং ভূতের গল্প লিখে আসছিল, কিন্তু সে জানত যে কাহিনীগুলি সে লিখছে তা সবই কল্পনা। তবে একদিন তার জীবনের সবচেয়ে ভয়ানক অভিজ্ঞতা তাকে আরও এক বাস্তব গল্প শোনায়, যেটি সে কখনো ভুলতে পারবে না। কিরণের এক বন্ধু সঞ্জয় একটি পুরনো বাড়ি কিনেছিল যা শহরের বাইরে এক নির্জন স্থানে অবস্থিত। সঞ্জয় তাকে বলেছিল বাড়িটি কিছুটা বিচ্ছিন্ন, তবে এটি তার স্বপ্নের বাড়ি হবে। কিরণ জানত যে সঞ্জয় খুব সাহসী, কিন্তু এই বাড়ি কেন তার বন্ধু কেবল হঠাৎ করেই কিনে ফেলেছে, এটা কিছুটা রহস্যজনক মনে হয়েছিল। তবে কিরণ ঠিক করে নেয় যে সে সঞ্জয়ের সঙ্গে সেখানে যাবে এবং বাড়িটির গল্প লিখবে। যতদিন কিরণ এবং সঞ্জয় বাড়িটিতে বসবাস করতে শুরু করেছিল ততদিন সবকিছুই স্বাভাবিক ছিল। তবে সঞ্জয়ের মুখে তখন এক অদ্ভুত বদল ঘটেছিল। কিছুদিন পর থেকেই সঞ্জয়ের চেহারা ক্লান্ত এবং তার চোখে গভীর অন্ধকার ছিল, যেন সে কিছু না কিছু খুব ভয়ঙ্কর জিনিস দেখেছে। একদিন কিরণ সঞ্জয়ের কাছে গিয়ে জানতে চাইল, এত কিছু কি হয়েছে? তুমি এত কেমন আছো? সঞ্জয় বলল, কিরণ, আমি জানি না কি ঘটছে, তবে এই বাড়িতে কিছু অস্বাভাবিক ঘটনা ঘটছে। আমি মনে করি এখানে কিছু আছে যা আমাদের নিয়ন্ত্রণের বাইরে। বাড়িটির ব্যাপারে সঞ্জয়ের সন্দেহ তখনই আরো গভীর হয়ে উঠেছিল। এক রাতে সঞ্জয় কিরণকে নিয়ে বাড়ির পিছনে চলে যায়। বাড়ির পিছনে একটি পুরনো কবরস্থান ছিল, যেখানে কিছু পুরনো শিলালিপি এবং মৃত ব্যক্তির নাম খোদিত ছিল। সঞ্জয় বলল, এগুলো দেখো। তুমি জানো না, কিন্তু এই কবরস্থানে অনেক পুরনো রহস্য লুকিয়ে আছে কি। একদিন কিরণ জানতে পারল যে এই বাড়ি একসময় ছিল এক বড় ধনী ব্যক্তির, যিনি একজন দুর্দান্ত শাসক ছিলেন।
কিন্তু সময়ের সাথে সে মানুষের উপর অত্যাচার করেছিল এবং তার শাসনের বিরোধী হয়ে কেউ দাঁড়ালেই তাদের হত্যা করত। তবে এক রাতে সেই শাসক এক অদ্ভুত দুর্ঘটনায় মারা যায় এবং তার মৃত্যুর পর এই বাড়ি ও কবরস্থানে অদ্ভুত ঘটনাগুলি শুরু হয়। কিরণ শোনে সে দিনটি ছিল দুঃখজনক, তবে তার মৃত্যু ছিল এক অভিশপ্ত পরিণতি। তার আত্মা তার অশুভ কাজের ফলস্বরূপ এই বাড়ি ও কবরস্থানে বন্দী হয়ে আছে। এক রাতে কিরণ এবং সঞ্জয় বাড়ির মেঝে পরিষ্কার করছিল, হঠাৎ একটি অদ্ভুত শব্দ শুনতে পেল। শব্দটি ছিল সেই ধরনের যা অনেক দূর থেকে আসছিল, কিন্তু মনে হচ্ছিল বাড়ির মধ্যে থেকেই বেরোচ্ছে। কিরণ শঙ্কিত হয়ে সঞ্জয়ের দিকে তাকাল। এটা কি ছিল সে প্রশ্ন করল। সঞ্জয় জবাব দিল, এটা কোনো সাধারণ শব্দ নয়। এটা সেই ভূতের উপস্থিতির পরিচয়। তুমি কি অনুভব করেছ? কিরণ মনে করল সে কিছু শুনেছে, কিন্তু তার মনে হচ্ছিল এটি তার কল্পনা। তবে সঞ্জয়ের কঠোর চোখ দেখে তার মনে হলো যে কিছু একটা অস্বাভাবিক ঘটছে। সেই রাতেই কিরণ এবং সঞ্জয় গায়ের উপর হালকা শীতল অনুভব করছিল। পেছন থেকে হালকা চিৎকার শুনতে পায় তারা। ভয়ে কিরণ পিছনে ঘুরে দেখে কোনো এক অন্ধকার সিলুয়েট তাকে অনুসরণ করছে। কিন্তু সেই মুহূর্তেই সে ঘুরে যায় এবং কেবল সোজা দৌড়ে পালিয়ে যায়। পরবর্তী কিছু রাত কিরণের জন্য ছিল এক ভয়ঙ্কর অভিজ্ঞতা। সে বারবার রাতে ঘুমানোর চেষ্টা করেছিল, কিন্তু প্রতিবারই কিছু না কিছু অদ্ভুত ঘটনা ঘটত। এক রাতে কিরণ শুনতে পায় কিছু অদ্ভুত গুঞ্জন, যেন কেউ তার কানে কিছু বলছে। সে মনে করে এটি তার মানসিক অবস্থা, কিন্তু এক রাতে তার ঘরের দরজা খুলে যায়। ভিতরে তখন দর্ক এক শীতল বাতাস প্রবাহিত হতে থাকে এবং তার কাছে শোনা যায় একজন নারীর চিৎকার। কিরণ হঠাৎ করে উঠে যায় এবং টর্চের আলো দিয়ে দেখে দরজার কাছে একটি অশুভ ছায়া দাঁড়িয়ে আছে। ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসছিল। সে বুঝতে পারে এটি কোনো ভূত, যে মৃতের আত্মা। সে ভয় পেয়ে যায় এবং ঘর থেকে পালানোর চেষ্টা করে। বাড়ির আশেপাশে আরও কিছু রহস্যজনক ঘটনা ঘটে। একদিন কিরণ চুপচাপ বসে তার ডায়েরিতে লিখছিল, হঠাৎ তার চোখে পড়ে দরজার কাছে এক অন্ধকার মুখের প্রতিফলন। সে চমকে ওঠে এবং তা দেখে মুখটি ছিল অজানা, যেন কোনো মৃত ব্যক্তির মুখ। মুহূর্তে তার মনে ভয় সৃষ্টি হয়। সে ঠিক করে যে কি ঘটছে তা জানতেই হবে। সে সঞ্জয়ের কাছে গিয়ে বলল, এই বাড়ি নিয়ে কি হচ্ছে? আমি আর সহ্য করতে পারছি না। সঞ্জয় বলল, কিরণ, আমি জানি না কি হচ্ছে, কিন্তু আমাদের এই বাড়ি ছেড়ে চলে যাওয়া উচিত। আমরা যদি না পারি তবে আমাদের ভয়ঙ্কর পরিণতি হবে। এক রাত কিরণ এবং সঞ্জয় সিদ্ধান্ত নিল তারা বাড়িটি ছেড়ে চলে যাবে। তারা দ্রুত কাপড়পত্র গুছিয়ে বের হতে চেষ্টা করছিল, কিন্তু ঠিক তখনই সেই ভূত তাদের সামনে হাজির হয়, এক ভয়ঙ্কর, হাড় হিম করা সত্তা, যেটি তাদের সামনে দাঁড়িয়েছিল। ভূতটি সোজা তাদের দিকে এগিয়ে আসছিল। কিরণ মনে করেছিল সে হয়তো অদৃশ্য হয়ে যাবে, কিন্তু এক মুহূর্তে ভূতটি তার সামনে এসে দাঁড়াল। এর পরপরই এক তীব্র কণ্ঠ শোনা গেল, তোমরা কি মনে করেছিলে আমি চিরকাল শান্তিপূর্ণ হব? না, আমি ফিরে আসব। আমার আত্মার শাস্তি শেষ হবে না। কিরণ ও সঞ্জয় ভীত হয়ে দাঁড়িয়ে থাকলেও তারা বুঝতে পারে যে এই ভূতটির সাথে কোনো সমঝোতা করতে হবে। তারা জানত এই ভূতটি যদি না চলে যায় তবে তাদের পরিণতি হবে ভয়ানক। এক চূড়ান্ত মুহূর্তে কিরণ সিদ্ধান্ত নেয় সে যেন এই ভূতের আক্রমণ থেকে বাঁচতে পারে তা জানার জন্য তাকে আরেকটি উপায় বের করতে হবে।
অন্ধকার গ্রামের রহস্য। একটি ছোট গ্রাম ছিল, নাম মোটা গ্রাম। এটি এমন এক গ্রাম ছিল যেখানে লোকজন একে অপরকে খুব কাছ থেকে চিনত, কিন্তু সেখানে কিছু ছিল যা সাধারণ মানুষের কল্পনাকেও ছাড়িয়ে যেত। গ্রামটি শহরের সীমানা থেকে অনেক দূরে এক নির্জন স্থানে ছিল, যেখানে অন্ধকারের ছায়া দিনের বেলা এসে বসে থাকত। গ্রামের একটি রহস্যময় ইতিহাস ছিল, যার সাথে জড়িয়ে ছিল এক ভয়ঙ্কর পিশাচ ভূতের কাহিনী। গ্রামের কিশোর রাজু, যে সদা সাহসী এবং কৌতূহলী ছিল, সে সেই রহস্যের পিছনে সত্যি কি ছিল তা জানার জন্য প্রায়শই চিন্তা করত। গ্রামবাসীরা তাকে অনেকবার সতর্ক করেছিল, তবে রাজু তার নানান প্রশ্নের উত্তর পাওয়ার জন্য গ্রাম থেকে দূরে গিয়ে সেই ভয়ঙ্কর ভূতের গল্প অনুসন্ধান করার সিদ্ধান্ত নেয়। গ্রামবাসীদের বিশ্বাস ছিল, কয়েক শতাব্দী আগে এই গ্রামের কাছে এক অত্যাচারী ধনী ব্যক্তি বাস করত, যার নাম ছিল পিশাচ। তিনি ছিলেন এক নৃশংস শাসক, যিনি তার রাজত্বের জন্য অসংখ্য নিরপরাধ মানুষকে হত্যা করেছিল। একদিন তার মন্দ প্রকৃতি এবং অত্যাচারের কারণে একটি অদ্ভুত আধ্যাত্মিক শক্তি তার উপর ভর করে, এবং পিশাচ মৃত্যুর পর পরিণত হয় এক পিশাচ ভূতের মধ্যে, এক ভৌতিক শক্তির রূপে। গ্রামের লোকেরা বিশ্বাস করত, পিশাচের আত্মা মৃতদের দেহের উপর ভর করে এবং তাদের নিয়ন্ত্রণ করে। কোনো এক ভরদুপুরে কেউ যদি তার শিকারের আওতাভুক্ত হয়ে যেত, তার মৃত্যু অঙ্গীকার হয়ে যেত। রাজু, যিনি এসব শুনে বেড়ে উঠেছিল, অবশেষে একদিন তার বন্ধুদের কাছে ঠিক করে ফেলে যে তাকে এই রহস্যের সমাধান করতে হবে। এক রাতে সে রয়ে যায় গ্রামের বাইরে, গভীর অরণ্যের দিকে, সেখানে যেখানে সবাই বিশ্বাস করত পিশাচ ভূতের উপস্থিতি ছিল। রাজু তার ব্যাগে কিছু প্রয়োজনীয় সামগ্রী, যেমন ল্যাম্প, ক্যামেরা, খাবার ও পানির বোতল রেখেছিল। রাতের অন্ধকারে সে অরণ্যটির দিকে পা বাড়ায়। জানা ছিল না যে এই এক যাত্রা তাকে কোথায় নিয়ে যাবে, কিন্তু রাজু একটুও ভীত ছিল না। সে জানত রহস্যের সাথে মোকাবিলা করেই তাকে সত্য জানতে হবে। রাজু কিছু দূর চলে যাওয়ার পর সে বুঝতে পারে যে চারপাশের পরিবেশ কিছুটা অস্বাভাবিক। বাতাস ভারী এবং দম বন্ধ হয়ে আসছে, গাছের শাখা যেন অদৃশ্যভাবে নড়ছে। অরণ্যের গভীরে প্রবেশ করতেই রাজু হঠাৎ একটি শীতল অনুভূতি অনুভব করে, যেন তার সামনে কেউ দাঁড়িয়ে রয়েছে। তখনই সে দেখতে পায় একটি হালকা সাদা আভা যা দূর থেকে আসছে। সে অনুসরণ করতে শুরু করে এবং অদূরে একটি পুরনো ধ্বংসস্তূপ দেখতে পায়, যা আসলে এক সময়ের ধনী ব্যক্তির প্রাসাদ ছিল। এখানে পিশাচ ভূতটির উপস্থিতি অনুভব করা যায়। রাজু প্রবেশ করতেই পুরনো প্রাসাদের ভেতর কিছু অদ্ভুত গুঞ্জন শুনতে পায়। সে এগিয়ে যেতে থাকে এবং দেখতে পায় একটি কালো প্রতীক মেঝে জুড়ে আঁকা। তার হৃদয় দ্রুত ধুকপুক করতে শুরু করে, কারণ তার মনে হয় এই চিহ্ন পিশাচ ভূতের সাথে সম্পর্কিত। রাজু এই ভয়াবহ অনুভূতিকে উপেক্ষা করে সেদিকেই এগিয়ে যায় যেখানে অদ্ভুত অশুভ শক্তির উপস্থিতি ছিল। হঠাৎ বাতাসে একটা গা অন্ধকার ঢেকে যায় এবং তার সামনে এক কালো রূপ ধারণ করে একটি ভয়ঙ্কর পিশাচ ভূত হাজির হয়। তুমি কে আর কি চাও? পিশাচের গলা শীতল বাতাসের মতো শোনা যায়। তার চোখ দুটি ছিল গভীর, অন্ধকার, এক বিশাল গহ্বরে চিরকাল শোষিত হয়ে যাওয়া আত্মাদের মতো। রাজু বুঝতে পারে এই ভূতটির উপস্থিতি বাস্তবে তার কল্পনার চেয়ে অনেক ভয়াবহ। তুমি জানো না তুমি কোথায় এসে পৌঁছেছ। আমার পৃথিবী ভয়ানক। এখানে এসে তুমি হারাবে নিজের আত্মা, পিশাচ বলে, তার হাতের আঙ্গুলগুলি বাতাসের সাথে ঝলমল করে ওঠে। রাজু হতাশ না হয়ে বরং সাহসী হয়ে বলল, আমি জানি, আমি এখানে কেবল রহস্য জানার জন্য এসেছি। তুমি আমাকে হত্যা করতে পারবে না কি? পিশাচ হেসে উঠল, হা, তুমি কি ভাবো তোমার এই মানবিক সাহস আমাকে কাবু করতে পারবে?
আমি সেই রাক্ষস যা মৃত্যুর পরও অমর। তবে রাজু জানত যে পিশাচের সাথে মোকাবিলা করার জন্য তাকে তার সাহস এবং বুদ্ধির উপর নির্ভর করতে হবে। সে দ্রুত ভাবতে থাকে এবং পিশাচের কাছে গিয়ে বলে, তুমি কেন এত রাগী? তুমি তো আর মানুষ নেই, তুমি কি খুঁজছো? এ কথায় পিশাচ কিছুটা থমকে যায়। এক পলক শূন্য হয়ে দাঁড়িয়ে থাকে। তার দেহ থেকে অদ্ভুত কাঁপুনি অনুভূত হয়। তখন রাজু এক সুযোগ পেয়ে যায়। রাজু পিশাচকে একটি ফাঁদে ফেলতে সক্ষম হয় এবং এক মুহূর্তে তাকে জীবন্তভাবে জব্দ করে। সে জানত পিশাচকে চিরকাল মুক্তি না দিলে তার মতো অন্য অনেক মানুষ এই ভূতের শিকার হতে পারে। রাজু পিশাচকে ধ্বংস করার চেষ্টা করে, কিন্তু পিশাচ তার শক্তির সঙ্গে রাজুকে দমিয়ে দেয়। শেষে রাজু এক চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। সে জ্ঞান পায় যে পিশাচের সত্যিকারের শক্তি তার আত্মায় লুকিয়ে ছিল। রাজু পিশাচের আত্মাকে অন্ধকারে পাঠাতে পারলে সে তাকে পরাজিত করতে পারবে। এক চূড়ান্ত মুহূর্তে রাজু তার আত্মবিশ্বাস ও বুদ্ধি দিয়ে পিশাচের অস্তিত্ব ধ্বংস করে দেয়। পিশাচ ভূতটি চিরকাল অদৃশ্য হয়ে যায় এবং তার শক্তি হারিয়ে যায়। রাজু যখন গ্রামে ফিরে আসে, গ্রামবাসীরা তার অভ্যর্থনা জানায়। তারা শুনেছিল সে অরণ্যে হারিয়ে গেছে, তবে রাজু ফিরে এসেছে এবং পিশাচ ভূতটি পরাস্ত করেছে। তবে রাজুর মনে এক অদ্ভুত শূন্যতা ছিল। তার মাঝে ভীতি ছিল, কারণ সে জানত পিশাচ যেমন এক ভূত, তেমনি পৃথিবীতে এমন অনেক অশুভ শক্তি রয়েছে যা সহজে ধ্বংস করা যায় না। রাজু বুঝতে পারে কিছু রহস্য চিরকাল গ্রামবাসীদের থেকে গোপন থাকলেও সে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে। তবে পিশাচের অন্ধকার শক্তির পরিণতি শেষ হয়ে গেছে এবং গ্রামটি এবার শান্তিতে ফিরেছিল। রহস্যময় গ্রামের কাহিনী। আমাদের গল্পের শুরু হয় একটি ছোট বিচ্ছিন্ন গ্রামে নাম কুলপুর। গ্রামের চারপাশে ছিল গভীর অরণ্য, যেখানে লোকেরা ভেতরে ঢুকতে ভয় পেত। স্থানীয়দের বিশ্বাস ছিল সেই অরণ্যের মধ্যে এক অদ্ভুত জিন বাস করে, এক পুরনো হারানো আত্মা, যেটি একদিন মানুষের মধ্যে ছিল, কিন্তু বর্তমানে এটি এক ভয়ঙ্কর ভূত হয়ে উঠেছে। অনেকেই বলেছেন সে এক সময় ছিল এক শক্তিশালী রাজা, যিনি অয়থা ক্ষমতার জন্য তার জনগণের উপর অত্যাচার চালাত। একদিন এক ভয়ঙ্কর প্রতিশোধের কারণে সেই রাজা নিজেই একটি অভিশপ্ত আত্মা হয়ে দুনিয়ার অন্ধকারে হারিয়ে গিয়েছিল। কুলপুর গ্রামের লোকেরা জানত রাতে কেউ অরণ্য পাড়ি দেয় না। তারা বিশ্বাস করত অরণ্যের গভীরে সেই জিন ঘুরে বেড়ায় এবং যা কিছু প্রাণী বা মানুষ ঢুকে পড়ে তাদের শিকার করে নিয়ে যায়। কয়েক শতাব্দী আগে গ্রামের এক অশুভ ঘটনা গ্রামবাসীদের বিশ্বাসকে আরও শক্তিশালী করেছিল। এক রাতে এক যুবক অরণ্যের গভীরে প্রবেশ করেছিল, কিন্তু সে আর ফিরে আসেনি। গ্রামবাসীরা তার হাড়ও খুঁজে পায়নি। শ্যামল কুলপুর গ্রামের এক তরুণ, যিনি শহরে পড়াশোনা করতে গিয়েছিলেন, দীর্ঘ সময় পরে গ্রামে ফিরে আসেন। শ্যামল ছিলেন সাহসী এবং কোনো কিছুতেই ভয় পেতেন না। কিন্তু যখন গ্রামে ফিরে এসে তিনি শুনলেন সেই জিনের গল্প, তার মধ্যে এক অদ্ভুত আগ্রহ জন্ম নিল। তিনি ঠিক করলেন তিনি এই রহস্যের সন্ধানে বেরিয়ে যাবেন। শহরের আধুনিক জীবনে যেখানে রহস্যের কোনো স্থান ছিল না, সেখানে শ্যামলের মনে এক প্রচণ্ড উত্তেজনা ছিল যে তিনি এই ভয়ঙ্কর জায়গায় গিয়ে সত্যটা জানবেন। গ্রামের বাসিন্দারা তাকে বারবার সতর্ক করে, শ্যামল, এই অরণ্য সম্পর্কে যা শুনেছ তা মিথ্যা নয়। যদি তুমি একবার ঢুকে যাও, তোমার আর ফিরে আসার সুযোগ থাকবে না। কিন্তু শ্যামল একবার সিদ্ধান্ত নিয়ে ফেললেন, তার কৌতূহল ও সাহস তাকে বাধা দেবে না। এক অন্ধকার রাতে শ্যামল তার হাতে একটি টর্চ, ক্যামেরা এবং কয়েকটি জরুরি জিনিসপত্র নিয়ে অরণ্যের দিকে যাত্রা শুরু করে। রাতের অন্ধকারে চারপাশে শুধুই মৃতনীরবতা ছিল।
এক অদ্ভুত ঠান্ডা হাওয়া গাছের শাখায় বাতাসে ঝিনি করে উঠে আসছিল। শ্যামল সেসব উপেক্ষা করে চলতে থাকে, তবে হঠাৎ এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করে। যেন কেউ তাকে লক্ষ্য করে দেখছে, তাকে অনুসরণ করছে। কিন্তু যখন সে পিছনে তাকায়, কিছুই দেখা যায় না। তারপর কিছু সময় পর সে দেখতে পায় একটি পুরনো মন্দিরের ধ্বংসাবশেষ। মন্দিরটির দেয়ালগুলো ভেঙে পড়েছে, তবে তার মধ্যে এক অদ্ভুত শক্তি ছিল যা শ্যামলকে আকর্ষণ করছিল। মন্দিরের ভিতর প্রবেশ করলে তার চোখে পড়ে কিছু পুরনো মূর্তি, সেগুলোর চোখে ছিল এক ভয়ঙ্কর হাসি। মন্দিরের মধ্যে কপাল কেটে রক্তে ভর্তি একটা পুরনো বই পড়ে, যাদের সাহস এই পথে আসে তাদের অন্তিম পরিণতি মৃত্যুর পূর্বাভাস হয়ে থাকে। কি মন্দিরে প্রবেশের কিছু সময় পর শ্যামল হঠাৎ শুনে এক অদ্ভুত গম্ভীর আওয়াজ, আমাকে দেখো, আমি এখানে আছি। খুব ভয় ও উত্তেজনায় শ্যামলের শরীর কাঁপতে থাকে, কিন্তু সে জানত তাকে কিছুতেই পিছু হটতে হবে না। সে তার টর্চটি চালু করে এবং গভীরভাবে ভিতরে প্রবেশ করে। এবং ঠিক তখনই সে দেখতে পায় একটি কালো ছায়া ধীরে ধীরে এগিয়ে আসছে। এক মুহূর্তে সেই ছায়া এক জীবন্ত জিনে পরিণত হয়। জিনটি তার মুখে হাসি নিয়ে বলে, তুমি কেন এসেছো শ্যামল? তুমি জানো না আমি তোমার মতো সাহসী মানুষের শিকার করতে কতটা পছন্দ করি। গিয়ে শ্যামল এক লাফে পিছনে ছুটতে চেষ্টা করে, কিন্তু তার পা যেন স্লো হয়ে যায়। তখনই সে বুঝতে পারে তার চারপাশে এক অদৃশ্য শক্তি ঘিরে ফেলেছে। তার চোখে ঘোর আসতে থাকে এবং এক মুহূর্তে সে অচেতন হয়ে পড়ে। শ্যামল জ্ঞান ফিরে পায়, তবে সে নিজেকে কোথাও আটকে থাকতে দেখে। তার চোখে তখন সবকিছু ঘুরছে। সে দেখতে পায় এক অন্ধকার কামরা, চারপাশে অদ্ভুত প্রতীক আঁকা। সেখানেই তার সামনে দাঁড়িয়ে রয়েছে সেই ভয়ঙ্কর জিন। জিনটি শ্যামলকে দেখে হাসে এবং বলে, তুমি এলে, কিন্তু তোমার যা হওয়ার তা হবে। তুমি বাঁচবে না। গি শ্যামল জানত এবার তার হাতে কোনো উপায় নেই। তার আত্মা এবং দেহ যেন জিনের অধীনে বন্দী হয়ে গেছে। সে বুঝতে পারে এই অরণ্য এবং মন্দিরের ভেতরে বহু বছর ধরে মানুষদের শিকার করা হচ্ছে এবং প্রতিটি মৃত মানুষের আত্মা এই জিনের দাস হয়ে চিরকাল বন্দী থাকে। ঘন্টার পর ঘন্টা দিন পার হতে থাকে। শ্যামল একবারও পালানোর চেষ্টা করে না, কারণ সে জানে তার শরীর আর মনের মধ্যে শক্তি নেই। হঠাৎ এক রাতে জিনটি শ্যামলের কাছে এসে বলে, আজ রাতেই তুমি শেষ হবে, তোমার আত্মা কখনোই মুক্তি পাবে না। শ্যামল তার চোখে ভয় এবং আশঙ্কা নিয়ে তখন একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেয়। তার মনে পড়ে যায় ছোটবেলায় তার দাদু তাকে একটা গল্প বলেছিল, যদি তুমি ভয়ের মধ্যে তোমার সাহস হারিয়ে ফেলো, তবে তুমি কখনোই মুক্তি পাবে না। শ্যামল শেষবারের মতো নিজের শক্তি একত্র করে এক হাহাকার আর কাতর চিৎকার দিয়ে জিনটির দিকে ঝাঁপিয়ে পড়ে। সেই মুহূর্তে মন্দিরের অন্ধকারে এক বিশাল বিস্ফোরণ ঘটে। চারপাশে এক তীব্র আলো জ্বলে ওঠে এবং শ্যামল দেখতে পায় জিনটি মুহূর্তে অদৃশ্য হয়ে গেছে। শ্যামল তখন বুঝতে পারে সে মুক্তি পেয়েছে, তবে তার শরীরে কোনো প্রাণের অনুভূতি ছিল না। তার ভিতরে গভীর এক শূন্যতা ছিল, যেন সে কিছু হারিয়ে ফেলেছে। যতবার শ্যামল সেই অরণ্যের কথা মনে করে, তার মনে হয় সেই জিনের ভূত এখনো কোথাও লুকিয়ে রয়েছে, আর যে কেউ যদি ভুলে গিয়ে সেখানে প্রবেশ করে, তার চূড়ান্ত পরিণতি হবে মৃত্যুর পরিণতি। রহস্যময় অরণ্য। এটি এক অবহেলিত গ্রাম, যে গ্রামটি চিরকাল অন্ধকারে নিমজ্জিত ছিল। গ্রামের চারপাশে ছিল এক গভীর অরণ্য, যেখানে কেউ কখনো প্রবেশ করত না। অরণ্যটি ছিল এক রহস্যময় জায়গা, যেখানে দিনের বেলা বাতাসের ভো ভো আওয়াজ আর রাতে এক অদ্ভুত চুপচাপ শান্তি বিরাজ করত। এই অরণ্যের মধ্যে গুমোট এক ভয়ের আঁচড় ছিল,
এমনকি গ্রামবাসীরা রাতের বেলা একে অতিক্রম করত না। কারণ তারা জানত এই অরণ্যে রয়েছে একটি ভূত, যা কখনো তাদের শান্তিতে থাকতে দেবে না। এটি ছিল এক জিনের প্রেতাত্মা, যেটি তাদের সামনে যে কাউকে ভয়ঙ্কর পরিণতির দিকে ঠেলে দেয়। গ্রামের এক যুবক সুমন ছিল এই গ্রাম থেকে বাইরে পড়াশোনা করতে যাওয়া এক সাহসী ছেলে। সুমন একদিন গ্রামের অদ্ভুত গল্প শুনে এবং জিনের কাহিনী শুনে তার মধ্যে এক অদ্ভুত আকর্ষণ অনুভব করল। সে সিদ্ধান্ত নেয় সে এই অরণ্যটি পাড়ি দেবে এবং রহস্য উদ্ঘাটন করবে। সুমন জানত এই অরণ্যের পিছনে কোনো গভীর ইতিহাস, কোনো অদৃশ্য শক্তি কাজ করছে। এক সন্ধ্যায় সুমন প্রস্তুতি নিয়ে অরণ্যের দিকে পা বাড়ায়। তার হাতে একটি ল্যাম্প, একটি ক্যামেরা এবং এক কাপ চা ছিল। তবে সে জানত তার একাকী যাত্রা অরণ্যের মধ্যে ভয়ের মূর্ত রূপ হতে পারে। অরণ্যে প্রবেশ করার পর সুমন অনুভব করে যে আশেপাশের পরিবেশ অন্যরকম। বাতাস যেন ভারী, আর চারপাশে ছায়াগুলো যেন ভ্রান্তিপূর্ণ হয়ে উঠছে। তার পায়ের নিচে শুকনো পাতাগুলি চূর্ণ হয়ে যাচ্ছে, কিন্তু তার কোনো শব্দ বের হচ্ছে না, এমনকি পাখিরাও গা নিশ্ছিদ্র নীরবতায় ডুবে গেছে। তিনি একটি পুরনো গাছের নিচে দাঁড়িয়ে ক্যামেরা চালু করেন, যাতে অরণ্যের প্রতি তার গবেষণা ক্যাপচার করা যায়। কিন্তু ঠিক তখনই একটি ঝাঁকুনি দিয়ে বাতাস চলে আসে। সুমন সজাগ হয়ে ওঠে। সেই বাতাসে তার কানে এক অদ্ভুত গুঞ্জন শোনা যায়। একটি গলার আওয়াজ যেন খুব কাছেই ছিল, আমাকে দেখো, আমাকে দেখো গু। সুমন চমকে উঠে পিছনে ফিরে তাকায়। কিছুই ছিল না। তবে সে আবার সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায়, এবার আরো কাছ থেকে। সুমন জানত কিছু একটা রয়েছে। সে দ্রুত হাঁটতে থাকে এবং হঠাৎ তার চোখে পড়ে একটি পুরনো, অর্ধভাঙা মন্দিরের ধ্বংসাবশেষ। এটি যেন এই অরণ্যের এক বিচ্ছিন্ন অংশ। মন্দিরের দরজা খোলা ছিল আর ভিতরে অন্ধকার। কিছু মুহূর্তের জন্য সুমন দাঁড়িয়ে থাকে, তারপর সে নিজের ভয়ের সঙ্গে লড়াই করে মন্দিরে প্রবেশ করে। মন্দিরের ভিতর প্রবেশ করার পর সুমন অনুভব করে চারপাশের বাতাস যেন আরো ভারী হয়ে গেছে। মন্দিরের দেয়ালগুলো চিটচিটে হয়েছিল এবং সেগুলোর উপর কিছু অদ্ভুত প্রতীক আঁকা ছিল। সুমন এগিয়ে যায় এবং একপাশে দেখা যায় একটি ছোট মূর্তি। এটি ছিল এক জিনের মূর্তি, যা যেন মানুষের আকারে ছিল, কিন্তু এর চোখ দুটি ভয়ের গহ্বরের মতো লাগছিল। সুমনের মনে হয় সে যেন একটা জীবন্ত ভয়ার্ত শক্তির মুখোমুখি দাঁড়িয়ে আছে। সে মূর্তিটির দিকে এগিয়ে গিয়ে স্পর্শ করে এবং ঠিক তখনই সারা মন্দির কেঁপে ওঠে। বাতাস ভারী হয়ে ওঠে, মন্দিরের দেয়ালগুলো যেন আস্তে আস্তে সরে যেতে থাকে। সুমন পিছনে তাকানোর চেষ্টা করলেও তার পা যেন আর চলছিল না। সেও বুঝতে পারে যে সে এখন এক অদৃশ্য শক্তির অধীনে। তখনই মন্দিরের ভেতরে এক ভয়ঙ্কর গম্ভীর আওয়াজ শোনা যায়, যেন কোনো কিছু বের হয়ে আসছে। সুমন চিৎকার করতে চায়, কিন্তু তার গলা শুকিয়ে গেছে। এক মুহূর্তের জন্য সবকিছু থেমে যায় এবং তারপর একটানা ঝড় শুরু হয়। বাতাস, পাতা, গাছের শাখা সবকিছু যেন উড়ে যাচ্ছিল। তিনিই প্রথম বুঝতে পারে যে এই মন্দিরে আসলে একটি জিনের আত্মা বাস করছে, এক প্রাচীন আত্মা, যা একসময় মানুষের রূপে ছিল, কিন্তু এখন এটি এক অশুভ শক্তির মধ্যে পরিণত হয়েছে। সুমন অন্ধকারের মাঝে দেখতে পায় একটি মূর্তির মতো এক অবয়ব তার সামনে দাঁড়িয়ে। সেই অবয়বটির চোখ ছিল এক অন্ধকার গহ্বরের মতো, আর এটি এক অদ্ভুত হাসি দিয়ে বলতে শুরু করে, তুমি আমার বন্দী হতে এসেছ, কিন্তু তুমি জান না তুমি তোমার আত্মা হারাতে চলেছ গো। সুমন বুঝতে পারে সে এখানে মৃত্যুর হাত থেকে পালাতে পারবেন না। সে চেষ্টা করে পালাতে, তবে তার পা আর চলছিল না। তীব্র গুঞ্জন ও অন্ধকার তাকে ঘিরে ফেলে এবং সে কিছু মুহূর্তের মধ্যে অনুভব করে
তার শরীর এক অদ্ভুতভাবে পাথরের মতো ভারী হয়ে গেছে। তুমি আমার জন্য খুব তাড়াতাড়ি এসেছ, আমি তোমাকে আর বাঁচতে দেব না, জিনটি হাসতে হাসতে বলে। এবং এক মুহূর্তে সুমন অনুভব করে তার সমস্ত শক্তি এবং আত্মবিশ্বাস যেন হারিয়ে যাচ্ছে। তার চোখের সামনে এক কালো মেঘের মতো ছায়া ভেসে ওঠে এবং সে সেই শ্বেতপ্রদীপের মতো অদৃশ্য হয়ে যায়। সুমন কয়েক ঘন্টা পরে এক অদ্ভুতভাবে নিথর অবস্থায় গ্রামে ফিরে আসে। তার শরীর কাঁপছিল এবং তার মুখের মধ্যে কোনো জীবন্ত প্রতিক্রিয়া ছিল না। গ্রামবাসীরা তাকে দেখতে পায়, কিন্তু তারা বুঝতে পারে না কেন সুমনের চোখে ভয়ের অদ্ভুত ছায়া। কিছুক্ষণ পর সুমন তার কণ্ঠে এক অদ্ভুত গলার আওয়াজ নিয়ে বলে, এটি আমাকে মুক্তি দেয়নি, এটি আমাকে আরো শক্তিশালী করে তুলেছে। সুমন গ্রামে ফিরে আসার পর কিছু সময়ের জন্য গ্রামবাসীরা তাকে আবার স্বাভাবিক দেখতে পায়। তবে তাদের মধ্যে কেউ একে বিশ্বাস করতে পারল না সুমন এখন সেই জিনের হাতে বন্দী, আর তার কণ্ঠের ভিতরে সেই জিনের অশুভ উপস্থিতি। সকাল হতে তখনও অনেক সময় বাকি। রাতের অন্ধকার এক পরিত্যক্ত শ্মশান ঘাটে প্রলম্বিত হয়েছিল। চারপাশের বাতাসে শীতলতা যেন সারা গ্রাম জুড়ে ছড়িয়ে পড়েছিল। শ্মশানটির ইতিহাসও ছিল ভয়াবহ। এটি এমন একটি স্থান যেখানে হাজারো অশান্ত আত্মা বিচ্ছিন্ন হয়ে এক অন্ধকারে বাস করে। স্থানীয় গ্রামবাসীরা এই শ্মশান ঘাটের দিকে পা বাড়াতে সাহস পেত না, কারণ তারা জানত এই জায়গা কখনোই শান্তিপূর্ণ ছিল না। কিছুই ছিল না, শুধু মৃতদেহের গন্ধ আর অস্পষ্ট আওয়াজ, যা রাতের অন্ধকারে ক্রমশ সরে আসত। গ্রামটির এক যুবক রাহুল ছিল খুবই সাহসী। তার শখ ছিল ভূতপ্রেত নিয়ে গবেষণা করা এবং গ্রামবাসীদের কাছে শোনা রহস্যময় ঘটনা ও ভূতের গল্পগুলোর পেছনে কি সত্যি কিছু রয়েছে তা উদ্ঘাটন করা। এক রাত রাহুল সিদ্ধান্ত নেয় যে সে শ্মশান ঘাটের দিকে যাবে, সেখানে গিয়ে নিজে রহস্যের সমাধান করবে। ভয় পেলে তো হবে না, মনে মনে ভেবে রাহুল শ্মশান ঘাটের দিকে এগিয়ে চলে। গ্রামের সমস্ত লোক জানত সেখানে গেলে ফিরে আসা খুব কম লোকেরই সম্ভব। তবুও সে অদৃশ্য ভয়কে চ্যালেঞ্জ করে সামনে এগোতে থাকে। অধ্যায় 2, এক অদ্ভুত শ্বাস। শ্মশান ঘাটে পৌঁছানোর পর রাহুল তার ক্যামেরা চালু করে এবং চারপাশের পরিবেশ রেকর্ড করতে শুরু করে। শ্মশানটি ছিল চিরকালীন নিস্তব্ধ, কোনো পাখি, কোনো জন্তুর আওয়াজ ছিল না, কেবল বাতাসের ভো ভো শোনা যাচ্ছিল। তার পা যখন মাটিতে পড়ছিল তেমন কোনো শব্দ শুনে সে পেছনে ফিরে তাকায়, কিন্তু কিছুই ছিল না। মনে হলো পুরো স্থানটি এক অদ্ভুত ডার্ক এবং ভৌতিক পরিবেশে ভরা। এক সময় শ্মশান ঘাটের মধ্যবর্তী অংশে সে পৌঁছায়। তার চোখে পড়ে কয়েকটি পুরনো কবর এবং সেখানে কিছু অদ্ভুত লাশের চিহ্ন ছিল। হঠাৎ সে শোনে এক অদ্ভুত শ্বাসের শব্দ, একটি মানুষের শ্বাস, কিন্তু কোনো মানুষ ছিল না। শব্দটি পেছন থেকে আসছিল। রাহুল ঘুরে দাঁড়ায়, কিন্তু সে যা দেখে তা দেখে তার হৃদযন্ত্র শূন্য হয়ে যায়। একটি অদ্ভুত কালো ছায়া তার দিকে এগিয়ে আসছে। প্রথমে তা কেমন যেন ধূসর ধূসর মনে হয়, পরে ছায়াটি তার সামনে স্পষ্ট হয়ে ওঠে। এটি ছিল এক ভাসমান দেহ, যে একেবারে মৃত, কিন্তু হালকা আলোতে যেন জীবিত। রাহুলের মুখ থেকে কোনো শব্দ বের হয় না, সে ভয়ে অবশ হয়ে যায়। ছায়াটি এগিয়ে আসে এবং তার কান ঘেঁষে এক ভয়াবহ সুরে বলে ওঠে, তুমি কি আমাকে অনুভব করছো? অধ্যায় 3, মৃত্যুর মুখোমুখি। রাহুল তখন বুঝতে পারে এই জায়গায় সে আসলে এক অদৃশ্য শক্তির মুখোমুখি। সে শ্বাস ফেলতে থাকে, শরীর একেবারে অবশ হয়ে যাচ্ছে। তবুও সে নিজের ভয়ের সাথে লড়াই করার চেষ্টা করে। এটা শুধু মনের ভুল, সে নিজেকে আশ্বস্ত করতে চায়।
কিন্তু শ্মশান ঘাটের ভেতরে কিছু পাথরের টুকরো খসে পড়লে তার চোখে অসংখ্য মৃতদেহের প্রতিচ্ছবি ভেসে ওঠে। মৃতদেহগুলোর হাড় মোচমচে আওয়াজ শুনতে পায় সে। সেই আওয়াজ যেন তার হৃৎপিণ্ডে প্রবাহিত হতে থাকে। তারপর হঠাৎ সেই কালো ছায়াটি আবার তার সামনে চলে আসে এবং রাহুলের চোখে চোখ রেখে বলে, তুমি যেভাবে আমার মধ্যে ঢুকেছ, তুমি এখান থেকে আর বের হতে পারবে না। কে তুমি? রাহুল ভয় ভরা কণ্ঠে প্রশ্ন করে, কিন্তু ছায়াটি কোনো উত্তর দেয় না। সে ধীরে ধীরে রাহুলের দিকে এগিয়ে যায় এবং এক মুহূর্তের জন্য সমস্ত কিছু থেমে যায়। রাহুল বুঝতে পারে সে শ্মশান ঘাটে এক ভয়াবহ অভিশপ্ত আত্মার সামনে দাঁড়িয়ে রয়েছে, যা কখনোই মুক্তি পাবে না। সেই মুহূর্তে তার চোখের সামনে একের পর এক মৃতদেহ ভেসে ওঠে এবং তারা যেন তাকে ঘিরে ফেলছে। সে চিৎকার করে উঠতে চায়, কিন্তু তার কণ্ঠরোধ হয়ে যায়। অধ্যায় 4, শেষ রাতের অভিশাপ। রাহুল যখন শেষ মুহূর্তে বুঝতে পারে যে সে যদি এখান থেকে পালানোর চেষ্টা না করে তবে সে শ্মশান ঘাটের পঞ্চম দিকের একটি মৃত আত্মার মতো হয়ে যাবে, ঠিক তখনই তার কাছে ঘুরে আসে সেই কালো ছায়াটি। ছায়াটি কিছু বলে না, কিন্তু তার চোখের ভিতর এক ভয়াবহ অন্ধকার ছিল, যেটি পুরো পৃথিবীকে গ্রাস করে নিতে পারত। রাহুলের মনোযোগ তখন পুরোপুরি ভেঙে পড়েছিল। তার মধ্যে এক ভয়ের অনুভূতি প্রবাহিত হতে থাকে এবং সে অনুভব করে তার অস্তিত্ব মুহূর্তের মধ্যে মুছে যেতে পারে। তবে সে এখনো লড়াই করে যাচ্ছে। এটি একটি আত্মবিশ্বাসের যুদ্ধ, যার শেষ কোথায় কেউ জানে না। সে ছায়াটির দিকে এগিয়ে যায় এবং এক অদ্ভুত শক্তি অনুভব করতে থাকে। সেদিন রাতে রাহুল শ্মশান ঘাটে যে রহস্য দেখেছিল তা কখনোই ভুলবে না। তার ভিতরে এক অদ্ভুত ভয় এবং বেদনা প্রবাহিত হয়েছিল, যা তাকে পুরোপুরি বিভ্রান্ত করে দিয়েছিল। অধিক সময় না পেয়ে সে অগত্যা শ্মশান ঘাট থেকে বের হয়ে যেতে চায়, কিন্তু তখনই তার পায়ের নিচে কিছু ঠেকল। রাহুল লাফ দিয়ে এক পাশের কবরের উপর উঠে যায় এবং এক ঝলক আলো দেখতে পায়, যা তাকে দূরের একটি গেটের দিকে নিয়ে যায়। অধ্যায় 5, আত্মার মধ্যে হারিয়ে যাওয়ার আগে। রাহুল যখন শ্মশান ঘাট থেকে বের হওয়ার জন্য দৌড়ে পালাচ্ছিল, সে অনুভব করে যেন তার শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। তার সমস্ত শরীর যেন আরো ভারী হয়ে উঠছে এবং তার পা চলতে না পেরে ধীরে ধীরে মাটির সাথে মিলিয়ে যেতে শুরু করে। তখন সে বুঝতে পারে এই জায়গার ভূত এক জীবন্ত আতঙ্কের রূপ, যা তার অস্তিত্ব চুষে নেয়। পরবর্তীতে সকালে গ্রামবাসীরা শ্মশান ঘাটে গিয়ে রাহুলের নিথর দেহ খুঁজে পায়, তবে রাহুলের চোখে কোনো স্বাভাবিক প্রাণ ছিল না, তাতে ছিল কেবল এক গভীর অন্ধকার, এক ভয়াবহ আতঙ্ক। কিছুতেই কেউ বুঝতে পারল না তার শ্বাস কিভাবে শেষ হয়ে গেল এবং কেন সে মৃত অবস্থায় পড়েছিল। এই ছিল সেই ভয়াবহ শ্মশান ঘাটের গল্প, যেখানে এক যুবক তার সাহসী অনুসন্ধানে হারিয়ে গিয়েছিল এবং সেখান থেকে ফিরে আসা কখনোই সম্ভব হয়নি। সেই রাতে রাহুলের মতো আরও অনেকের আত্মা সেই শ্মশান ঘাটের অন্ধকারে আবদ্ধ হয়ে রয়েছে, তাদের অস্তিত্ব এখনো এক অজানা আতঙ্কের মধ্যে বিস্তৃত। অদ্ভুত বাড়ি। গ্রামের এক অতি পুরনো বাড়ি ছিল, খুবই পুরনো, যেন সময়ের ভেতর হারিয়ে গেছে। বাড়িটির সামনে একটা শীতল ঝোড়ো বাতাস বইত এবং বাড়ির জানালাগুলো ভাঙাচোরা ছিল। স্থানীয়রা কখনো এই বাড়ির কাছে যেত না এবং যে লোকটি একবার বাড়িটির ভেতরে প্রবেশ করেছিল সে আর কখনো ফেরেনি। মানুষের মুখে মুখে গল্প ছিল বাড়িটির ভেতরে অদ্ভুত কিছু ঘটে, এমনকি মৃতদের আত্মা এখানে আটকে থাকে। কিন্তু এসব কেবল গল্প, এমনটাই মনে করত রিজবি, এক সাহসী যুবক যিনি এই রহস্যের সমাধান করতে চাইত। একদিন রিজবি সিদ্ধান্ত নেয় যে সে সেই পুরনো বাড়িটিতে যাবে। সে বিশ্বাস করত যে সব কিছুই কুসংস্কার এবং মিথ্যা, আর সে সেই বাড়িতে গিয়ে এটি প্রমাণ করবে।
সেদিন সন্ধ্যায় সে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির আশপাশের গাছপালা এবং অন্ধকার ছায়া তাকে আরো অস্বস্তি দেয়, কিন্তু সে নিজের সিদ্ধান্তে অটল থাকে। বাড়িতে পৌঁছানোর পর তার শরীরে এক অদ্ভুত অনুভূতি হয়। বাতাস থেমে গিয়ে নিস্তব্ধ হয়ে যায়। তার পা যেন জমে গিয়েছিল এবং তিনি কিছুটা ভয় পেতে শুরু করেন। তবে সে ভাবল, এটি কেবল এক ধরনের মনোভাব, কিছুই হবে না। কি তার হাতের লাইট ফ্ল্যাশ করে উঠে এবং সে বাড়ির প্রবেশদ্বারের দিকে এগিয়ে যায়। বাড়ির ভেতরে ঢুকতেই সে দেখতে পেল দেয়ালগুলোর কিছু অংশ ভেঙে গেছে এবং সেখান থেকে কিছু পুরনো মোমবাতি পড়েছিল। তার চারপাশে গাঢ় অন্ধকার এবং পুরনো আসবাবপত্রের গন্ধ। সে এগিয়ে চলল এবং তার সাথে ছিল একটি ক্যামেরা, যেন সে এই রহস্যটি ক্যাপচার করতে পারে। কিছু সময় পর সে শোনা গেল একটি অদ্ভুত আওয়াজ, মাথার উপরে থেকে কোনো কিছু গড়িয়ে পড়ার শব্দ। রিজবি কিছুটা চমকে ওঠে, তবে সে চেষ্টা করে নিজেকে শান্ত রাখতে। সে দেখে ঘরটির কোণে একটি পুরনো কাঠের পিঁড়ি বসানো আছে এবং তার সামনে কয়েকটি ভাঙা চিত্রকর্ম। কিছু চিত্র খুব অদ্ভুত ছিল, একটি অন্ধকারে ঢাকা মুখ, যার চোখগুলো যেন তাকে অনুসরণ করছিল। রিজবি এগিয়ে গিয়ে ছবিটি খুঁটিয়ে দেখে তার মনে হয় ছবির মধ্যে কোনো এক অদ্ভুত শক্তি ছিল যা তাকে গোপনে ডাকছিল। এমন সময় ঘরের কোণায় একটি পুরনো ঘড়ি আচমকা বাজতে শুরু করে। রিজবির হৃৎস্পন্দন বেড়ে যায় এবং সে পিছু হটতে থাকে। কিন্তু এর আগেই একটি প্রচণ্ড শব্দ শোনা যায়। সেই শব্দের সাথে ঘরের দেয়াল থেকে কিছু বিচ্ছিন্ন অংশ পড়তে থাকে। সে বুঝতে পারে যে এই বাড়ি তার প্রতি কোনো এক অদ্ভুত শক্তি প্রদর্শন করছে। রিজবি তখন আর পিছনে ফিরে যাওয়ার সুযোগ পায় না। এক লহমায় দেয়াল থেকে এক অদ্ভুত ছায়া বের হয়ে আসে, একটি কালো দেহ, যা ধীরে ধীরে রিজবির দিকে এগিয়ে আসে। সেই দেহটির চোখ ছিল ঝকঝকে, এক দৃষ্টিতে তাকিয়ে। রিজবি কিছু বুঝে ওঠার আগেই সেই অন্ধকার ছায়া তার সামনে এসে দাঁড়ায়। সে অনুভব করে যেন সে তার অস্তিত্ব হারিয়ে ফেলছে। ছায়াটি যেন তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করছে। কে তুমি? রিজবি শ্বাসকষ্ট নিয়ে প্রশ্ন করে, তবে তার কণ্ঠস্বর যেন ভেঙে যাচ্ছে। ছায়াটি কেবল সাড়া দেয় না, তবে তার চোখ আরো তীব্রভাবে জ্বলে ওঠে। এক পর্যায়ে ছায়াটি একটি হাসি ফেলে, যেটি সোজা রিজবির মনের মধ্যে প্রবাহিত হতে থাকে। এটি যেন একটা ভয়ের সুর, যা তার শির দ্বারা শিউরে তোলে। এভাবে রিজবি বুঝতে পারে যে এটি কোনো সাধারণ আত্মা নয়, এটি কিছু বিপজ্জনক, কিছু অদৃশ্য শক্তি। তবে সে থেমে যায় না, তার মধ্যে এক অদ্ভুত সাহস জাগে এবং সে ছায়াটির বিরুদ্ধে লড়াই করার সিদ্ধান্ত নেয়। ছায়ার সামনে দাঁড়িয়ে রিজবি তার লাইটের সাহায্যে ছায়ার প্রতি এক ধরনের প্রতিরোধ তৈরি করার চেষ্টা করে। তবে সে বুঝতে পারে যতই সে চেষ্টা করুক, ছায়াটি তাকে আরো শক্তিশালী করে তোলে। তার চারপাশে কিছু অদ্ভুত আওয়াজ শোনা যায়, এ যেন এক ভাঙা পৃথিবী, এক অদৃশ্য সংঘর্ষ। লাইটের আলোতে রিজবি দেখতে পায় ছায়াটি আসলে বহু অদ্ভুত শেপে পরিবর্তিত হচ্ছে, একটা মুখ, আবার এক ফ্রেম, এক পরিত্যক্ত আত্মার কাঁপানো মুখ। যতই সে লড়াই চালিয়ে যায়, ততই তার শরীর এবং মন আরো দুর্বল হয়ে পড়ে। সে বুঝতে পারে এটা একটা লম্বা যুদ্ধ, আর সে যদি হেরে যায়, তবে তার অস্তিত্বের কোনো শেষ থাকবে না। রিজবি শেষ পর্যন্ত একটি সিদ্ধান্ত নেয়, এটি বাস্তব নয়, এটি তার মনের সৃষ্টি। তবে ততক্ষণে তার শরীর আর মন সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। তার কণ্ঠরোধ হয়ে গিয়েছিল এবং তার চোখে কেবল অন্ধকার আর শূন্যতা ভরপুর হয়ে উঠেছিল। হঠাৎ সবকিছু থেমে যায়। ঘরের পরিবেশ স্থির হয়ে যায়। সে সেখান থেকে বের হওয়ার চেষ্টা করে, তবে পা চলে না।
তার অনুভূতি একেবারে বিপর্যস্ত হয়ে পড়েছে। ঠিক তখন সে চিৎকার করে উঠল, তুমি কে? কেন আমাকে তাড়াচ্ছ? আমি অস্তিত্বহীন আতঙ্ক, একটি গলা তার কানে ভেসে আসে। তুমি যেভাবে আমার মধ্যে ঢুকেছ, আমি এখন তোমার মধ্যে প্রবাহিত হব। তুমি এখন আর একা থাকবে না, গি। এই কথাগুলির সঙ্গে শায়নের চোখে সবকিছু কেমন ধোয়া হয়ে যায় এবং সে বুঝতে পারে এই পৃথিবী আর পৃথিবী নয়, এটি এক ভয়াবহ সেতু যা মৃতদের জন্য তৈরি। পুরনো শ্মশান। বাংলাদেশের এক প্রত্যন্ত গ্রামে ছিল একটি প্রাচীন শ্মশান ঘাট। গ্রামটির নাম ছিল মদনপুর। এই শ্মশান ছিল শতাব্দী প্রাচীন এবং তার চারপাশে ছিল একটি অদ্ভুত শান্তি। দিনের বেলায় সাধারণত মানুষের খুব একটা আনাগোনা থাকত না, তবে রাতের বেলায় শ্মশান ঘাটে এক ভয়াবহ নিঃশব্দতা ছড়িয়ে পড়ত। স্থানীয় মানুষজন শ্মশান ঘাটের দিকে যাওয়ার কথা ভাবত না, কারণ তারা বিশ্বাস করত যে সেখানে অদৃশ্য আত্মারা বাস করে এবং রাতে তারা তাদের উপস্থিতি জানান দেয়। গ্রামের এক সাহসী যুবক শায়ন, যার বয়স 2-5 বছর, সে এসব ভূতপ্রেতের গল্পকে একেবারে অবাস্তব মনে করত। শায়ন একজন সাংবাদিক এবং তার কাজ ছিল রহস্য উদ্ঘাটন করা। অনেক দিন ধরে সে শ্মশান ঘাট নিয়ে শুনে আসছিল। একদিন সে সিদ্ধান্ত নেয় সে নিজেই সেখানে গিয়ে সত্যটা জানবে। কিন্তু শ্মশান ঘাটের দিকে যেতে তার একটু ভয় ছিল, কারণ সবাই বলতো যে সেখানে অনেক লোক হারিয়ে গেছে, তারা আর ফিরে আসেনি। তবে শায়নের সাহস তাকে পিছিয়ে থাকতে দেয়নি। এক রাতে শায়ন তার ক্যামেরা এবং অন্যান্য সরঞ্জাম নিয়ে শ্মশান ঘাটের দিকে রওনা দেয়। রাত তখন প্রায় 10:30। চাঁদের আলো ছিল খুব হালকা, বাতাসও কিছুটা ঠান্ডা ছিল, তবে তাতে তার মনোবল কমেনি। সে জানত কিছু ভয়ঙ্কর হতে পারে, কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত আগ্রহ ছিল। শুধু তাই নয়, শায়ন মনে করত ভূতপ্রেতের কোনো অস্তিত্ব নেই। তবে কিছুটা অস্বস্তি অনুভব করছিল সে, কারণ গ্রামবাসীরা তাকে সতর্ক করেছিল। তারা বলেছিল, শ্মশান ঘাটে যাওয়ার পর তুমি আর কখনো ফিরে আসবে না, আগে। অধ্যায় 2, শ্মশান ঘাটে পা রাখা। শ্মশান ঘাটে পৌঁছানোর পর শায়ন তার ক্যামেরা চালু করে এবং চারপাশের পরিবেশ রেকর্ড করা শুরু করে। শ্মশান ঘাটের ভেতরে এক চিরকালীন নিস্তব্ধতা বিরাজ করছিল। সেখানে প্রায় কিছুই দেখা যাচ্ছিল না, তবে শ্মশান ঘাটের দেয়ালগুলি অনেক পুরনো ছিল এবং কিছুটা জীর্ণ হয়ে পড়েছিল। তার পা যখন মাটি ছুঁল, তখন মনে হলো যেন কিছু অদৃশ্য শক্তি তাকে কিছু একটা বলছে, এখানে থাকো না, আগে। কিছুক্ষণ পর শায়ন শ্মশান ঘাটের মধ্যবর্তী অংশে গিয়ে দাঁড়ায়। সেখানে কিছু পুরনো পাথরের স্তম্ভ, কিছু অস্পষ্ট নামফলক ছিল। সে জানত এখানে অনেক মানুষের শেষকৃত্য হয়েছিল, কিন্তু কিছু অদ্ভুত শিলালিপি দেয়ালের গায়ে ছিল, যা সে আগে কখনো দেখেনি। শায়ন এগিয়ে যায়। সে কাছে গিয়ে দেখে নামফলকের গায়ে কিছু অদ্ভুত ছবি আঁকা ছিল। কিছু মানুষের মুখ ছিল কাটা, কিছু মানুষের চোখ ছিল বন্ধ। শায়ন সে সবের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকে এবং মনে মনে ভাবে, এই সব হয়তো পুরনো লোকেদের সৃষ্টি, যারা এই জায়গায় শেষ দিন কাটিয়েছেন, গু। তবে শায়নের অনুভূতি ততক্ষণে কিছুটা বদলেছে। তার মনে হচ্ছে এখানে কিছুটা অস্বাভাবিক ঘটছে। হঠাৎ একটি শীতল হাওয়া তার মুখে লাগলো, যা সে আগে কখনো অনুভব করেনি। তার শিরদাঁড়া সোজা হয়ে গিয়েছিল। সে ভাবতে লাগল, সত্যি কি এখানে কিছু ঘটছে, নাকি তার মন খারাপ করছে। এমন সময় শায়ন একটি অদ্ভুত শব্দ শোনে, কিছু একটা শ্বাস নিচ্ছে। প্রথমে সে এটিকে বাতাসের শব্দ মনে করে, তবে সে আরো ভালো করে শুনতে পায় যে এটি আসলে একটি মানুষের শ্বাস। শায়ন অস্থির হয়ে উঠল, কিন্তু সে তার সাহস ধরে রাখল। সে ক্যামেরার লাইট বন্ধ করে দিল যাতে কিছু দেখতে না পারে, এবং সে পিছনে তাকিয়ে দেখে কোথাও কোনো মানুষ ছিল না। তবে অনুভব করল যেন কেউ তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে।
সে আবার ক্যামেরার লাইট চালু করে এবং সেই সময় ঘর থেকে একটি জোরালো আওয়াজ শোনা যায়। অদ্ভুতভাবে শাইন ঘর থেকে কিছুটা ভয় পেয়ে গেল। তার মনে হচ্ছিল কিছু অদৃশ্য শক্তি তাকে ঘিরে ফেলেছে। ক্যামেরায় সে দেখল কয়েকটি পাথরের টুকরা যেন নিজেই নিজের জায়গা পরিবর্তন করছে। শায়ন দ্রুত ঘর থেকে বের হয়ে যেতে চাইল, কিন্তু ততক্ষণে তার পায়ের নিচে কিছু ঠেকল। এটি ছিল একটি হাত। এত দ্রুত সে পিছনে ফিরে তাকায় এবং দেখে তার সামনে কিছু অদ্ভুত ছায়া চলে আসছে। সেই ছায়াগুলি যেন নিঃশব্দে এগিয়ে আসছিল। হঠাৎ শায়ন অনুভব করল যে তাকে চারপাশ থেকে ঘিরে রাখা হয়েছে। সে দাঁড়িয়ে থাকে এবং সেই সময়ে একটি ভয়াবহ চিৎকার শুনে সে আঁতকে ওঠে। শায়ন পিছনে ফিরে তাকাতে গিয়ে দেখল এক বিশাল কালো দেহের সৃষ্টি তার সামনে দাঁড়িয়ে আছে। এই অদ্ভুত কালো দেহটি ছিল এক অদ্ভুত আকৃতির, যা শায়ন কোনোদিন ভাবতে পারেনি। তা ছিল নড়তে না পারা, জমাট বেঁধে থাকা এক বিশাল আত্মা, যার চোখগুলো ভেতর থেকে জ্বলছিল। শায়ন দৌড়ে পালানোর চেষ্টা করল, কিন্তু সে বুঝতে পারল তার পা যেন জমে গেছে, সে আর সরতে পারছে না। তার মাথায় এক ভয়াবহ চিন্তা এলো, এই জায়গায় কোনো সাধারণ ভূত নয়, এখানে এমন কিছু ভয়াবহ শক্তি রয়েছে যা কোনো সাধারণ মানুষ একমাত্র চোখে দেখার আগে অনুভবও করতে পারে না। হঠাৎ শায়নের কানে আবার শোনা যায় সেই অদ্ভুত আওয়াজ, যাও, চলে যাও। তুমি একমাত্র আমার পরিণতির সাক্ষী হতে চাও? এখন শায়ন উপলব্ধি করতে পারল যে তার সামনে যে কালো দেহটি দাঁড়িয়েছিল তা কোনো সাধারণ আত্মা নয়। এটি এক শক্তিশালী প্রেতাত্মা যা শ্মশান ঘাটে বহু বছর ধরে বাস করছে। এটি এক শোষক আত্মা যে মানুষের আত্মা চুষে নেয় এবং তাদের অস্তিত্ব মুছে ফেলে। শায়ন নিজেকে একেবারে নিঃশক্তি মনে করল এবং সে বুঝতে পারল যদি সে না পালায় তাহলে সে শ্মশান ঘাটের ভয়ে লাশের মতোই মাটির সঙ্গে মিশে যাবে। শায়ন এখন শেষ চেষ্টা করে দৌড়ে পালানোর, কিন্তু তার সামনে আরও অনেক অদ্ভুত আক্রমণকারী ছায়া বের হয়ে আসে। তার সমস্ত শরীর শিথিল হয়ে যায় এবং সে জানে সে আর বের হতে পারবে না। তার চারপাশে ঘুরতে থাকা আত্মারা যেন তাকে ঘিরে ফেলেছে। তারপর হঠাৎ শায়নের মাথায় এক চিন্তা আসে, এখনই যদি আমি পালিয়ে না যাই তাহলে আমি এখানে চিরকাল আটকা পড়ব। শেষমেশ শায়ন কিভাবে যেন এক শেষ প্রচেষ্টা করে পালাতে সক্ষম হয়, তবে তার মনে থাকে এক ভয়াবহ অভিজ্ঞতা। শ্মশান ঘাটে বেঁচে ফিরে আসা তার জন্য একটি অদ্ভুত দুঃস্বপ্নের মতো। আমিরপুর, একটি ছোট্ট গ্রাম যেখানে সবাই একে অপরকে জানে এবং জীবনের প্রত্যেকটি মুহূর্ত একে অপরের সঙ্গে ভাগ করে নেয়। তবে গ্রামটির পেছনে এক গা-দক রহস্য ছিল। চাঁদপুর বনে লাশের নিখোঁজ গল্প। এটি কোনো পুরনো গল্প ছিল না, বরং গত কয়েক মাসে ঘটে যাওয়া এক অদ্ভুত ঘটনা। কয়েকজন লোক ওই বনে গিয়ে নিখোঁজ হয়ে গিয়েছিল। কেউ ফেরত আসেনি, কেউ জানে না কি ঘটেছিল। গ্রামের মানুষ জানত না কিভাবে শুরু হয়েছিল, তবে একদিন কিছুটা অদ্ভুত ঘটনা ঘটল। অর্ণব, এক তরুণ সাংবাদিক, এই ঘটনার অনুসন্ধান করতে আসে। সে ভেবেছিল এই ঘটনা নিছকই স্থানীয় জনশ্রুতি, কিন্তু গ্রামে এসে সে যা শুনল তাতে তার মন একেবারে সায় দেয়নি। এখানকার লোকেরা বলেছিল বনের মধ্যে একটি বাড়ি রয়েছে যেটি বহু বছর আগে একটি পরিবারের হাতে তৈরি হয়েছিল, কিন্তু সেই বাড়ির কথা কেউ এখন আর মনে রাখেনি। সবকিছু যেন ভুলে গেছে সময়। তবে বনের মধ্যে যেতে গেলে শোনা যায় সেখানে কোনো এক অদ্ভুত শক্তি বাস করে। যারা ওই বাড়ির কাছে গিয়ে ফিরে আসে তাদের মধ্যে সবাই এক অদ্ভুত মানসিক অবস্থায় থাকে এবং কেউই সেই বাড়ি থেকে ফেরার পর আর পুরোপুরি স্বাভাবিক থাকে না। অর্ণব ছিল সাহসী। সে বিশ্বাস করত যে গল্প শোনা যায় তা হয়তো কোনো বাস্তবতার প্রতিফলন নয়, বরং লোকমুখে প্রচলিত ভ্রান্ত ধারণা। তাই সে ঠিক করল চাঁদপুর বনের সেই রহস্যময় বাড়িটি খুঁজে বের করবে এবং সত্যি কিছু জানতে চেষ্টা করবে। রাত হয়ে এসেছিল যখন অর্ণব বনের পথে হাঁটতে শুরু করেছিল।
আকাশে মেঘ জমেছিল এবং একটি শীতল হাওয়া বাতাসে দুলছিল। তার সঙ্গে ছিল ক্যামেরা, রেকর্ডার এবং কিছু জরুরি সরঞ্জাম। অর্ণব জানত সে শুধু একটা গল্প লিখতে আসেনি, বরং তার সামনে এক ভয়ানক রহস্য রয়েছে যেটি তাকে আবিষ্কার করতে হবে। রাতের অন্ধকারে বনের গাছপালা যেন তাকে ঘিরে ফেলছিল এবং সবকিছু আরও রহস্যময় হয়ে উঠছিল। চাঁদপুর বনের ভিতরে এক জায়গায় এসে সে একটি পুরনো ভাঙাচোরা বাড়ি দেখল। বাড়িটি এতটাই পুরনো ছিল যে মনে হচ্ছিল যেন অনেক বছর ধরে কেউ সেখানে বসবাস করেনি। কিন্তু তবুও বাড়িটির জানালা এবং দরজা বন্ধ ছিল, যেন কেউ এখনো সেখানে থাকে। অর্ণব সিদ্ধান্ত নিল যে সে বাড়ির ভেতরে যাবে। তার প্রথম পা বাড়ানোর সাথে সাথেই ঘরের ভিতর থেকে একটি অদ্ভুত গন্ধ বের হতে লাগল, মিশ্রিত গন্ধ, যেন মাটি, গালিচা আর কিছু পুরনো জিনিসপত্রের মিশ্রণ। তার মধ্যে এক অদ্ভুত জড়তা শুরু হলো, কিন্তু সে তার সাহস ধরে রাখল। ঘরের ভিতরে ঢুকে সে দেখতে পেল কিছু অদ্ভুত শিলালিপি দেয়ালে লেখা ছিল, যেগুলো সে কোনোভাবেই পড়তে পারছিল না। দেয়ালগুলির চারপাশে অদ্ভুত চিহ্ন ছিল, যেন কেউ কিছু লিখে রেখে গেছে, কিন্তু কিছুই স্পষ্ট ছিল না। এমন সময় হঠাৎ দরজা বন্ধ হয়ে গেল। অর্ণব ভয় পেয়ে গেল, কিন্তু সে চেষ্টা করল নিজেকে শান্ত রাখতে। ক্যামেরা বের করে সে তার আশেপাশের পরিবেশ রেকর্ড করতে লাগল। আর তার পরপরই একটি অদ্ভুত আওয়াজ শোনা গেল, কিছুটা লম্বা, শুকনো শ্বাস। অর্ণব পিছনে ফিরে তাকালো, কিন্তু কিছুই দেখতে পেল না। তারপর দেয়ালের কোণায় একটি পচে যাওয়া লাশের শরীর দেখতে পেল। এই দৃশ্য দেখেই তার চোখ চলকে উঠল, সে হতবাক হয়ে গেল। লাশটি একেবারে পচে গেছিল, তবে শরীরের অবস্থা এমন ছিল যেন কেউ এটি অনেকদিন আগে সেখানে রেখে গেছে। এর চোখ দুটি খোলামেলা ছিল, আর মুখের গঠন এতটাই বিকৃত ছিল যে অর্ণবের হৃদয় প্রায় থেমে যাওয়ার উপক্রম। এই সময় সে শুনল এক অদ্ভুত কণ্ঠস্বর, যাও না, ফিরে যাও। সেই কণ্ঠে এক ভয়াবহ শীতলতা ছিল। অর্ণব অবাক হয়ে সেদিকে তাকাল, তবে কোথাও কোনো মানুষ ছিল না। অর্ণব তড়িঘড়ি করে ঘর থেকে বের হওয়ার চেষ্টা করল, কিন্তু তার পা যেন মাটি থেকে ওঠাতে পারছিল না। সে জানত সে কোনো প্রাকৃতিক শক্তির মুখোমুখি হচ্ছে। সে আরেকবার পেছনে তাকিয়ে দেখে লাশের চোখ দুটি যেন তার দিকে তাকিয়ে আছে, আর তার শরীরটা একটু একটু করে নড়ছে। সে মনে করল লাশটি জীবিত, কিন্তু আবার তাকে ভুল মনে হচ্ছে কিনা তা বুঝতে পারছিল না। অর্ণব চেষ্টা করল সেই লাশের কাছে না যেতে, কিন্তু ঘর থেকে বেরোনোর জন্য কোনো পথ খুঁজে পাচ্ছিল না। তখন কিছুই দেখা না দিলেও সে অনুভব করল যেন কিছু একটা তার চারপাশে ঘুরে বেড়াচ্ছে। তার শরীরে এক অজানা শীতলতা অনুভূত হচ্ছিল। এমন সময় দরজার ওপাশে এক অদ্ভুত আওয়াজ শোনা গেল। অর্ণব দ্রুত ক্যামেরা এবং রেকর্ডার হাত থেকে ফেলে দিয়ে বেরিয়ে যেতে চাইল, কিন্তু তখন তার পা আটকে গেল। হঠাৎ ঘরটা যেন গড়াগড়িয়ে ভেঙে পড়ল, আর অর্ণবের চারপাশের পরিবেশ আরও গা-দর্ক হয়ে গেল। সে বুঝতে পারল সে আর কখনো বাড়িটি ছেড়ে বের হতে পারবে না। অধ্যায় ৪, মৃত্যুর পরেও শান্তি নেই। অর্ণব আর ফিরে আসতে পারল না। কিন্তু তার নিখোঁজ হওয়ার কয়েক সপ্তাহ পর পুলিশ একটি অদ্ভুত ঘটনাবলী জানায়। তারা বলে অর্ণবের শেষ রেকর্ডিং এবং ক্যামেরায় কিছু অদ্ভুত ছবি পাওয়া গেছে, যা তাদের জন্য চমকপ্রদ ছিল। ক্যামেরার ফিল্মে দেখা যায় অর্ণব এক শেষ মুহূর্তে তার সামনে এক প্রাচীন লাশের দিকে তাকিয়েছিল এবং তার চোখে এক ভয়াবহ আতঙ্ক দেখা দিয়েছিল। তারপর ক্যামেরার সিগন্যাল বন্ধ হয়ে যায়। অর্ণবের লাশ উদ্ধার করা হয়, কিন্তু তা ছিল আগের লাশের মতোই পচে গিয়েছিল এবং সেই লাশটির মুখে ছিল এক অদ্ভুত হাসি। গ্রামবাসীরা বলেছিল চাঁদপুর বনের ঘন অন্ধকারে বাস করে এক মৃত আত্মা, যা সদা নতুন শিকার খুঁজে বেড়ায়। এবং একবার কেউ ওই বাড়ির ভিতরে ঢুকে গেলে তারা আর কখনো জীবিত অবস্থায় বের হতে পারে না।
এভাবেই অর্ণবের অন্তর্ধান আর চাঁদপুর বনের রহস্যময় লাশের গল্প শহরের মানুষের মধ্যে চিরকাল গোপন রহস্য হয়ে রয়ে যায়। বরিশালের একটি ছোট্ট শহর, যেখানে প্রায় সবাই জানত শিবনাথ বাড়ির কথা। বাড়িটি একসময় শহরের সবচেয়ে সুন্দর বাড়ি ছিল। প্রাচীন মহলময় সেই বাড়ি শহরের কেন্দ্র থেকে বেশ কিছুটা দূরে বন জঙ্গলের মাঝে অবস্থিত। অতীতে শিবনাথ বাড়ি ছিল এক অভিজাত পরিবারের বাসস্থান। শিবনাথ পরিবারের ইতিহাস ছিল পুরনো, তাদের ধনসম্পত্তি এবং খ্যাতি ছিল অতি প্রসিদ্ধ। তবে এক অন্ধকার রাতে শিবনাথ পরিবারে ঘটে এক ভয়াবহ ঘটনা, যা পরবর্তীতে বাড়িটিকে পরিণত করে শহরের সবচেয়ে আতঙ্কজনক জায়গায়। বছরের পর বছর ধরে লোকমুখে শোনা যায় শিবনাথ বাড়ির ভেতরে এক ভয়ানক অভিশাপ বাস করছে। যারা বাড়িটির আশেপাশে চলে যায় তারা ফিরতে পারে না, এমনকি তাদের আত্মাও যেন সেই বাড়িতে আটকে পড়ে। এই রহস্যময় বাড়ির মধ্যে যেন একটি অদৃশ্য শক্তি থাকে, যা ভয়ে মানুষকে গ্রাস করে। শহরের সব মানুষ এই বাড়ি থেকে দূরে থাকত। তাদের বিশ্বাস ছিল যারা বাড়ির মধ্যে ঢোকে তারা আর ফিরে আসে না। তবে একদিন এক সাহসী যুবক এসে উপস্থিত হয়, সিদ্ধার্থ নামক এক সাংবাদিক, যে পুরনো বাড়ির রহস্য উদ্ঘাটন করতে চায়। সিদ্ধার্থ শোনে শিবনাথ বাড়ি সম্পর্কে অনেক রকমের গল্প, কিছুটা বাস্তব, কিছুটা পৌরাণিক কাহিনী, কিন্তু সে সিদ্ধান্ত নেয় সত্যি কি ঘটছে এখানে সেটা সে জানবেই। সিদ্ধার্থ যখন শিবনাথ বাড়ির সামনে দাঁড়িয়েছিল তখন তার মনে অদ্ভুত এক অনুভূতি হচ্ছিল। বাড়িটির পুরনো কাঠের দরজা, সন্নিবিষ্ট জানালা আর গা-দর্ক অন্ধকার পরিবেশ তাকে কিছুটা অস্বস্তি দিচ্ছিল। তবে তার মুখে ছিল দৃঢ় সংকল্প, সে রহস্য খুঁজে বের করবেই। বাড়ির দরজা ধাক্কা দিয়ে খুলতেই ভেতরের অন্ধকারে এক ভয়াবহ শীতল বাতাস বেরিয়ে এলো। সিদ্ধার্থ প্রবেশ করল, কিন্তু মুহূর্তেই মনে হলো যেন বাড়ি তাকে গ্রহণ করতে চাচ্ছে। প্রথমেই সে দেখল একটি বিশাল লাইব্রেরি, যার সেসব পুরনো বইয়ের পাতা ঝুলে আছে, কিছু বই বা কাগজের টুকরা পুড়ে ছাই হয়ে গেছে। অন্যদিকে পাথরের মেঝে খোলা জায়গায় কিছু ভাঙা কাচের টুকরা ছড়িয়েছিল, যেন এখানে কোনো এক বড় ধ্বংসযজ্ঞ ঘটেছিল। সিদ্ধার্থ ধীরে ধীরে ঘরের ভেতরে প্রবেশ করল। প্রতিটি ধাপ যেন তাকে আরো গভীর অন্ধকারের দিকে টানছিল। হঠাৎ তার কানে একটি ঠান্ডা শ্বাসের শব্দ পৌঁছল। মনে হলো কেউ তার পাশ দিয়ে চলে গেল, কিন্তু ঘরটা ছিল একেবারে ফাঁকা। তারপর সে অনুভব করল চারপাশে কোথাও কিছু নেই। অদ্ভুতভাবে একটি দরজা খুলে গেল সামনে। দরজা খুলল না, বরং যেন নিজে নিজে সে হাঁটছিল। সিদ্ধার্থ দরজার দিকে এগিয়ে গেল, সে জানত তাকে এই রহস্য উন্মোচন করতে হবে। সিদ্ধার্থ 1 ঘন্টার মতো বাড়ির প্রতিটি কক্ষ ঘুরে দেখল। ভেতরে ঢুকতে ঢুকতে তার পায়ের আওয়াজ, মাঝে মাঝে অন্য শব্দ শোনা যাচ্ছিল, যেন কেউ তার পিছনে আসছে। সে দেখতে পেল বিভিন্ন ছবির ফ্রেমে পুরনো শিবনাথ পরিবারের সদস্যদের ছবি রয়েছে। তাদের মুখাবয়ব ছিল অদ্ভুতভাবে অপূর্ণ। কিছু ছবি যেন মুছে গেছে, আবার কিছু ছবিতে তারা এক অদ্ভুত হাসি হাসছে। একসময় সিদ্ধার্থ এক ঘরের কোণায় দাঁড়িয়েছিল, যেখানে একটি পুরনো আয়না রাখা ছিল। সেই আয়নাটি ছিল এতটাই ময়লা এবং পুরনো যে তার মধ্যে নিজের প্রতিফলনও অস্পষ্ট দেখা যাচ্ছিল। কিন্তু যখন সিদ্ধার্থ আয়নার দিকে তাকাল, তার চোখের সামনে একটি দৃশ্য ভেসে উঠল। আয়নার মধ্যে সেই পুরনো শিবনাথ পরিবারের মহিলা সদস্যদের ছবি বদলে গেল। তারা সাদা পোশাকে হাজির, আর তাদের চোখে ছিল এক আতঙ্কিত ভাব। এক মুহূর্তে সিদ্ধার্থের শরীরের সমস্ত রোম দাঁড়িয়ে গেল, যেন সে একজন আত্মাকে দেখছিল। যাও না, ফিরে যাও, একটি কণ্ঠস্বর তার কানে এলো। তাৎক্ষণিকভাবে সিদ্ধার্থ পিছনে ফিরে তাকাল, কিন্তু কিছুই দেখল না। বাড়ির ভিতরে এক অদৃশ্য শক্তি যেন তাকে প্রত্যাখ্যান করছিল। সিদ্ধার্থ আরো কিছুক্ষণ বাড়ির ভিতরে একা একা ঘুরে বেড়াতে থাকল। তবে এবার তার অনুভূতিটা ছিল আরো ভিন্ন।
ঘরের এক কোণে বসে সে তার নোটবুক খুলল এবং সে যা দেখেছিল তা লিখে ফেলতে থাকল। সে সময় হঠাৎ সে শুনতে পেল কিছু অদ্ভুত আওয়াজ, যেন কেউ তার পাশে এসে দাঁড়িয়েছে। তিনি ঘুরে তাকালেন আর এবার ভেতরের অন্ধকারে এক নারীর প্রতিফলন দেখতে পেলেন। তিনি তার গা অন্ধকার চোখে সরাসরি তাকালেন। তাদের মধ্যে কিছু অদ্ভুত সংযোগ হয়ে গেল। তুমি কেন এসেছ? সেই নারীর কণ্ঠ তার কানে প্রবাহিত হয়ে গেল। সিদ্ধার্থ মনে করল হয়তো এটাই শিবনাথ পরিবারের অভিশাপ, যে কেউ এখানে প্রবেশ করে সে আর ফিরে যেতে পারে না। বরিশালের কাছে একটি ছোট শহরের প্রান্তে একটি পুরনো বাড়ি ছিল। সেখানে কেউ আর বাস করত না, কারণ কেউই তাতে থাকতে সাহস পায়নি। বাড়িটির নাম ছিল শিবনাথ বাড়ি। নামটা অদ্ভুত হলেও স্থানীয় মানুষরা এটিকে ভূতের বাড়িই বলে জানত। বাড়িটি অনেক পুরনো, অনেক শতাব্দী আগে তৈরি হয়েছিল এবং বছরের পর বছর সেখানে এক অদ্ভুত রকমের সাইলেন্স বিরাজমান ছিল। আশেপাশের মানুষের গল্প শুনে যে কেউ বাড়ির কাছে যেত, তারা মনে করত সেই বাড়ির আশেপাশে কোনো অদৃশ্য শক্তি রয়েছে যেটি সমস্ত প্রাণীকে গ্রাস করে নেয়। কিন্তু একদিন এক সাংবাদিক, রাহুল, এই বাড়ির রহস্য বের করার জন্য অদ্ভুত এক সাহসিকতার সঙ্গে সেখানে আসেন। তিনি একটি সন্ত্রাসী গল্প লিখতে চান যা পাঠকদের কাছে সত্যি মনে হবে। তিনি জানতেন যে শিবনাথ বাড়ি সম্পর্কে অনেক অদ্ভুত ঘটনা শোনা গেছে, কিন্তু সেটা কি সত্যি নাকি শুধুই লোকমুখে রটানো কথা? তার উদ্দেশ্য ছিল সত্য উদ্ঘাটন করা। রাহুল একদিন সাহস নিয়ে রাতের অন্ধকারে শিবনাথ বাড়ির সামনে দাঁড়িয়েছিল। তার সঙ্গে ছিল তার ক্যামেরা, নোটবুক আর কিছু প্রয়োজনীয় সরঞ্জাম। বাড়ির চারপাশে ঘন অন্ধকার আর ভীতিকর এক নীরবতা। তাকে দেখে মনে হচ্ছিল যেন বাড়িটি নিজেই তাকে তাড়িয়ে নিয়ে যেতে চাইছে। এটা যদি সত্যি হয়ে থাকে তবে আজ রাতেই আমি জানব, রাহুল মনে মনে বললেন। তার পদক্ষেপের সাথে বাড়ির দেয়ালগুলো যেন আরও গা অন্ধকারে ঢেকে যাচ্ছিল। অধ্যায় 2, প্রথম রাতের শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা। রাহুল ভিতরে প্রবেশ করল। ভেতরের বাতাস ছিল একেবারে ঠান্ডা, তবে তীব্র না। অদ্ভুত এক মায়াজাল যেন তার চারপাশে ছড়িয়ে পড়ছিল। বাড়ির ভিতরে গা দর্ক আধার। দেয়ালগুলো যেন চুপচাপ শুনছিল, যেন তারা জানে কি ঘটতে চলেছে। রাহুল সাবধানে একে একে ঘরগুলো ঘুরে দেখতে লাগল। পুরনো ছবির ফ্রেমগুলো, ভাঙাচোরা আসবাব আর তলার মেঝে থেকে বেরিয়ে আসা খালি কাঠের সরসর শব্দ তাকে আরো সতর্ক করছিল। একসময় সে এমন একটি ঘরে প্রবেশ করল যেখানে একটি পুরনো আয়না ছিল। আয়নার গায়ে ময়লা জমেছিল, তবে রাহুল লক্ষ্য করল তার প্রতিফলন একটু আলাদা। তার চোখের সামনে কিছু অদ্ভুত ঘটনার সূচনা হতে লাগল। আয়নার মধ্যে হঠাৎ অল্প সময়ের জন্য একটি মায়াবী চেহারা ফুটে উঠল, একজন নারী, সাদা পোশাকে, যেন তার চোখে অন্ধকার ভরা। আয়না থেকে একটি গলা বের হলো, তুমি এখানে কেন? রাহুল কিছু না বলে সেখান থেকে বেরিয়ে গেল। তবে সে জানত এবার আর পালাতে পারবে না। এই বাড়িতে এক কিছু আছে যা তাকে পর্দার আড়ালে টেনে নিয়ে যাবে। রাহুল পুরো বাড়ি ঘুরে দেখার পর তার সামনে সিঁড়ি ছিল যা সোজা নিচে নেমে যায়। সিঁড়ি বেয়ে নিচে নামতেই যেন তীব্র একটা শীতল অনুভূতি তাকে ঘিরে ফেল। নিচের তলায় ঢুকতেই পুরনো কাঠের ঘরগুলি অদ্ভুতভাবে ঢেলে পড়ছিল। সেখানেও অসংখ্য ভাঙাচোরা আসবাবপত্র, পুরনো কাঠের বাক্স। এগুলো দেখে মনে হচ্ছিল এগুলো সময়ের সাথে বদলাচ্ছে না, যেন কিছু এক্সপেরিয়েন্স সেখানেই আটকে পড়েছে। ঠিক সেই সময় তার পাশে এক অদ্ভুত শব্দ শোনা গেল, দূরে কোথাও কে যেন হাঁটছে। 1 পা 2 পা ধীরে ধীরে এগিয়ে আসছিল। রাহুল খুব আস্তে করে কান খাড়া করল। এরপর শোনা গেল এক মহিলার কণ্ঠস্বর, তুমি এখানে কি করছো? এটা শুনে রাহুলের হৃৎপিণ্ড অস্থিরভাবে ঠোকর মারছিল। তারপর সমস্ত এলাকা শীতল হয়ে গেল, গায়ের সমস্ত রোম দাঁড়িয়ে গেল। তিনি আর কিছু না ভেবেই বেরিয়ে আসতে চেষ্টা করলেন, কিন্তু সিঁড়ির নিচে একটা অদৃশ্য দেয়াল বাধা হয়ে দাঁড়াল। রাহুল কোনোভাবেই বের হতে পারছিল না। অধ্যায় 3, আতঙ্কের গভীরে। রাহুল নিজের কণ্ঠ হারিয়ে ফেলল। ঘরগুলো যেন একে একে তার সামনে ভেঙে পড়ছিল। তার চোখে ঘরগুলো ঘুরে ঘুরে দেখে মনে হচ্ছিল এটা এখন জীবন্ত হয়ে উঠছে।
প্রতিটি দেয়াল, প্রতিটি জানালা যেন তাকে ঘিরে ধরছে। আর তখনই একটি ধোঁয়া বের হয়ে আসল এক কোণ থেকে। মা, তুমি কোথায়? রাহুল এক অদ্ভুত শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে চোখে পানি নিয়ে সেই ধোঁয়াময় পরিবেশ থেকে চোখ সরাল। তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না কি ঘটছে। ধোঁয়ার মধ্যে তিনি দেখলেন সেই মহিলার সাদা পোশাক, একটি ঝলক। এ সময় এক মুহূর্তে তার সামনে কিছু পুরনো চিঠির স্তূপ পড়ে গেল, যা আসলে ওই মহিলারই ছিল। চিঠিগুলো পড়তে গিয়েই তিনি পুরোপুরি হতভম্ব হয়ে গেলেন। চিঠিতে লেখা ছিল, যারা শিবনাথ বাড়িতে এসে ঢোকার সাহস করবে তারা জানবে এক অদ্ভুত অভিশাপের কথা। যারা একবার আসে তারা আর কখনো চলে যেতে পারে না। রাহুল বুঝতে পারল সে এখানে এক ভুলের মধ্যে আটকে পড়েছে। কিন্তু সে ফিরে যাবার চেষ্টা করলেও পায়ে যেন মাটিতে লেগে গিয়েছিল। তখন থেকে সে জানত তার জীবনের সবচেয়ে ভয়াবহ অভিজ্ঞতা শুরু হয়ে গেছে। এভাবে গল্পটি এগিয়ে যেতে থাকে এবং রাহুলের ভয়ের মধ্যে উন্মোচিত হতে থাকে শিবনাথ বাড়ির ভুতুরে অতীত। গল্পটি আঠালো এবং শ্বাসরুদ্ধকর, যেখান থেকে একে একে ভয়ের অনুভূতি আরও গভীর হবে। গল্পটির পরবর্তী অধ্যায়গুলোতে রাহুলের একের পর এক ভয়ের মুখোমুখি হওয়ার ঘটনা থাকবে এবং কি ঘটবে তার ভবিষ্যৎ তা আপনার কল্পনার উপর নির্ভর করবে। এটি একটি গ্রীষ্মের গোধূলি সময়, যখন সূর্য আগুনের মতো উজ্জ্বল, কিন্তু সেই আলো যেন ঘন অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছিল। এক ছোট শহর ছিল যেখানে অদ্ভুত ঘটনা ঘটে যাচ্ছিল, আর সে শহরের নাম ছিল গাঙের পাড়। শহরের সব মানুষই জানত যে কিছু কিছু বাড়ি রয়েছে যেগুলোর ভিতরে কি রয়েছে তা কেউ জানে না। শোনা যায় যে কেউ এসব বাড়িতে প্রবেশ করেছে, তারা আর ফিরে আসেনি। অদ্ভুতভাবে শহরের কিছু লোক বলেছিল বাংলো নামের এক পুরনো বাড়িতে এক ধরনের অদ্ভুত শক্তি বাস করছে। এটি এতটাই বিচিত্র যে কেউ এর কাছে যেতে সাহস পায় না। অনেকেই বলতে থাকলো বাড়ির ভিতরে এক নারী আত্মা আছে, যে কাউকে একবার দেখে নেয় সে আর বেরোতে পারে না। সেই শহরে চলে আসে এক যুবক, অরুণ। অরুণ ছিল এক অভিজ্ঞ সাংবাদিক, যিনি সত্যিকারের রহস্যের সন্ধানে শহরে এসেছিল। তার কাছে ভৌতিক ঘটনা, ভূতের গল্প বা অদ্ভুত ঘটনার পেছনে লুকানো রহস্য খুলে দেখার প্রতি এক অদ্ভুত আকর্ষণ ছিল। তার ধারণা ছিল ভয়ের কোনো কারণ বা অদৃশ্য রহস্যের পিছনে সবসময় কিছু বাস্তব কারণ থাকে, যা তাকে খুঁজে বের করতে হবে। অরুণ একদিন সিদ্ধান্ত নিল সেই পুরনো বাংলোটির ভিতরে প্রবেশ করবে। সে জানত ভয় পাওয়ার কিছু নেই, কিন্তু ভিতরে প্রবেশ করার পরই তার অনুভূতি বদলে যেতে লাগল। অধ্যায় 2, বাংলোতে প্রথম রাত। যখন অরুণ বাংলোটির সামনে দাঁড়িয়েছিল তার মনেও কিছুটা দ্বিধা ছিল, তবে সে তবুও ঢুকে গেল। দরজাটি ছিল স্লেটে বন্ধ, কিন্তু ঠিক যখন সে দরজার দিকে এগোচ্ছিল দরজার উপরের অংশে অদ্ভুত এক শব্দ শোনা গেল। অরুণ দ্রুত ভিতরে প্রবেশ করল। ভিতরে ঢুকে তার চোখে পড়ল ধুলো জমে থাকা ফ্লোর, পুরনো আসবাবপত্র, অন্ধকারে ডুবে থাকা প্রতিটি কক্ষ। তার মনে হচ্ছিল এই বাংলোটি যেন সময়ের সাথে অদ্ভুতভাবে থেমে গেছে, আর কিছু ভয়াবহ শক্তি এখানে ঘুরে বেড়াচ্ছে। অরুণ ঘরগুলো ঘুরে দেখছিল। হঠাৎ এক গায়ে শিহরণ লাগানো আওয়াজ শোনা গেল। এক দুঃসাহসিক ধারণা মনের মধ্যে উদয় হল। কি হতে পারে এখানে, মনে মনে ভাবল সে। একটি ঘরের দরজা খোলার পর তার চোখে পড়ল এক প্রাচীন কাঠের বাক্স। বাক্সটি ছিল ভীষণভাবে পুরনো এবং তাতে কিছু চিঠি এবং পুরনো ছবি ছিল। একটি ছবি দেখে অরুণের মনে হল ছবির মহিলার চোখ যেন সরাসরি তার দিকে তাকিয়ে রয়েছে। স্নিগ্ধতা ছাড়াই এক ভয়ের অনুভূতি তাকে গ্রাস করল। ছবির মহিলাটি এক অদ্ভুত হাসি দিয়ে তাকে দেখছিল, যেন কোনো দুর্ভাগ্য তার পিছু নিয়ে আসবে। ঠিক তখনই ঘরটি আচমকা ঠান্ডা হয়ে গেল এবং অরুণের চোখের সামনে ঘরের কোণায় এক উজ্জ্বল আলোর আভাস দেখাল। অরুণ দাঁড়িয়ে রইল, অনুভব করল যেন কেউ তার দিকে এগিয়ে আসছে। অধ্যায় 3, অদ্ভুত অভিজ্ঞতা। রাত গড়িয়ে যাচ্ছিল এবং অরুণ বুঝতে পারছিল না কি হচ্ছে। প্রতিটি পদক্ষেপেই তার মনে হচ্ছিল যেন কিছু তাকে লক্ষ্য করছে। সে হালকা পায়ের শব্দ শুনতে পাচ্ছিল, যা কিছুক্ষণের জন্য থেমে যেত এবং আবার শুরু হয়ে যেত। ঘরগুলোর মধ্যে এক অবর্ণনীয় চাপ অনুভব হচ্ছিল। অরুণ জানত বাংলোটির ভিতর কিছু ছিল যা তাকে ভয় দেখাতে চাচ্ছিল,
কিন্তু সে তবুও সাহস করে এগিয়ে যাচ্ছিল। হঠাৎ এক মুহূর্তে তিনি শুনতে পেলেন এক ভাঙা গলার কণ্ঠস্বর, যেন তার দিকে ডাকছে, যাও না, ফিরে যাও। অরুণ কিছুটা অবাক হয়ে গেল। সে শব্দের উৎস খুঁজে বের করার চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই কিছু দেখছিল না। ঠিক তখনই তার পাশ দিয়ে এক ঝলক কালো ছায়া চলে গেল, যা কিছুক্ষণ পরে অদৃশ্য হয়ে গেল। অধ্যায় 4, বাংলোর রহস্য। এতে অরুণের ভয় আরো বাড়ল। এক অদ্ভুত অনুভূতি তাকে গ্রাস করছিল। প্রতিটি ঘর যেন এক জীবন্ত দানবের মতো, যা তাকে নজরবন্দি করে রেখেছিল। সে ঠিক বুঝতে পারছিল না কেন তার শরীরে এই ভয়াবহ অনুভূতি কাজ করছে। রাতে ঘুমানোর পরের সকালে সে দেখতে পেল যে সেই কাঠের বাক্সটি খুলে গেছে, যদিও সে নিজে এটি বন্ধ করে রেখেছিল। ভিতরে ছিল আরও কিছু ছবি এবং একটি চিঠি, যেখানে লেখা ছিল, যারা এখানে আসবে তাদের জন্য ফিরে যাওয়ার পথ আর থাকবে না। অরুণের রক্ত যেন জমে গেল। তার কপালে ঘামের ফোঁটা পড়ছিল। মনে হচ্ছিল বাংলোটির ভূত তাকে ঢুকিয়ে দিয়েছে একটি অতিপ্রাকৃত শক্তির খেলায়, যেখানে সে আর পালাতে পারবে না। অধ্যায় 5, এক ভীতিপ্রবণ ঘর। অরুণ যখন ভাবছিল কি করা উচিত, তখন তার সামনে এক ভয়ঙ্কর ঘটনা ঘটে গেল। বাংলোর সব আলো হঠাৎ নিভে গেল। অরুণ স্থির হয়ে দাঁড়িয়েছিল, তার সমস্ত শরীর শীতল হয়ে গিয়েছিল। তার মনে হচ্ছিল বাংলোটির প্রতিটি দেয়াল তার দিকে ধীরে ধীরে আছড়ে পড়ছে। তবে তার শেষ সিদ্ধান্ত ছিল, বাংলোটির রহস্য জানার পর তাকে এখান থেকে বেরিয়ে আসতেই হবে। তবে কি সে ফিরে আসতে পারবে? এইভাবে গল্পের রহস্যময় ও ভয়ের মধ্যে অরুণের জীবনের কাহিনী চলতে থাকে, আর তাকে প্রতিটি মুহূর্তের সংকটে ফেলা হয়। রাজশাহীর আউটস্কার্টসে একটি পুরনো বাংলো ছিল, যার কথা প্রায় সকলেই ভুলে গেছে। সেটি ছিল সাদা মার্বেল পাথরের তৈরি, একসময় অনেক বিলাসী ছিল, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তা পরিত্যক্ত হয়ে পড়ে। মাঝে মাঝে কিছু লোক এই বাংলো সম্পর্কে অদ্ভুত গল্প শুনেছে। কখনো কেউ সেখানে রাত কাটাতে সাহস পায়নি, আর যারা চেষ্টা করেছিল তারা ফিরে এসেছে একেবারে বদলে গিয়ে। কিছু লোক বলেছে তারা বাংলোর ভিতরে শুনেছে অদ্ভুত আওয়াজ, যেন কোনো পুরনো কাহিনী মাথা ঘুরিয়ে তাদের কানে পৌঁছাচ্ছে। এতদিন পর কিছু তরুণ মিলে ঠিক করল বাংলোটা একদিন পরিদর্শন করবে। এর মধ্যে ছিল অর্ণব, রাহুল, নীলা আর মীরা। তারা একদিন বিকেলে বাংলোটির দিকে রওনা হল। রাতে সেখানে পৌঁছে তারা দেখতে পেল বাংলোটির চারপাশে গাছের ছায়া এতটাই গাঢ় যে আলোটুকু হারিয়ে গেছে। বাংলোর দরজা খোলা ছিল, কিন্তু তার ভিতরে প্রবেশ করলেই একটা অদ্ভুত ঠান্ডা বাতাস ছুঁয়ে গেল তাদের শরীর। অধ্যায় 2, প্রথম রাত। বাংলোতে ঢোকার পর তাদের ভিতরে একটু একটু ভয় কাজ করছিল। ঘরের প্রতিটি কোণে ময়লা আর ধুলোর স্তূপ জমেছিল, কিন্তু অনুপ্রাণিত কৌতূহল আর তাদের মধ্যে কিছুটা সাহস ছিল, তাই তারা রুমগুলোতে ঢুকে পড়ল। রাহুল সবার আগে উপরে উঠতে চাইল। যদি কিছু রহস্য থাকে সেটা উপরের তলায় তো থাকতে হবে, সে বলল। তারা একে একে উপরে উঠে গেল, যেখানে এক অদ্ভুত অন্ধকার ঘর তাদের স্বাগত জানাল। ঘরটা ভীষণ নিঃসঙ্গ ছিল, জানালায় কোনো রং ছিল না, আর দেওয়ালে পুরনো ছবি ঝুলছিল। অর্ণব ছবিগুলো দেখছিল। একটি ছবিতে একটি পুরনো মহিলা বসে আছেন, যিনি তাদের দিকে তাকিয়ে আছেন যেন কিছু বলতে চান। তার চোখ দুটি যেন মৃত, অশুভ কিছু প্রতিফলিত করছে। অর্ণব ভয় পেয়ে সেখান থেকে সরে আসতে চাইছিল, কিন্তু হঠাৎ সেই ছবির চোখগুলো যেন জীবিত হয়ে উঠল এবং এক ঝলকে তার দিকে তাকাল। অর্ণবের বুকের মধ্যে এক অদ্ভুত অনুভূতি ছড়িয়ে পড়ল। আমরা কিছু ভুল করলাম, সে বলল, আর তার সঙ্গীদের দিকে তাকিয়ে বলল, এই বাংলোটা শুধু পুরনো না, এখানে কিছু আছে যা আমাদের অপেক্ষা করছে। অধ্যায় 3, অতীতের ছায়া। রাত যত গড়াতে লাগল ততই আরো অদ্ভুত ঘটনা ঘটতে লাগল। ঘরের ভিতর থেকে অদ্ভুত আওয়াজ আসছিল। কখনো মনে হচ্ছিল কেউ কিছু ফিসফিস করছে, কখনো আবার শুনতে পাচ্ছিল ভারী পাঁচলাইনের শব্দ। তারা জানালার দিকে তাকালে দেখল গাছগুলো যেন এক অদ্ভুত রকমে নড়ে। এই নড়াচড়ার মধ্যে যেন কিছু ছিল যা তাদের অভ্যন্তরে হালকা শীতলতা অনুভব করাচ্ছিল। তারা সিদ্ধান্ত নিল বাংলোর নিচতলায় যাওয়া উচিত। নিচে গিয়ে তারা একটি বড় কাঠের দরজা দেখতে পেল, যেটি দীর্ঘ সময় ধরে বন্ধ ছিল।
মীরা ধাক্কা দিয়ে দরজাটি খুল। ঘরটা ছিল পুরনো, তবে সেখানে কিছু অদ্ভুত বস্তু ছিল। এক কোণে একটি কাঠের বাক্স পড়েছিল। বাক্সটি খুললে সেখানে তারা পায় পুরনো চিঠিপত্র, কিছু ছবি আর একটি ছোট জুতো। ঠিক সে সময় সেখান থেকে আবার শব্দ আসতে শুরু করল। অর্ণব আর রাহুল একে অপরকে লক্ষ্য করল। এটা কি সেই মহিলা? রাহুল জিজ্ঞেস করল। কিন্তু মীরা একমত ছিল না। এটা হয়তো পুরনো কিছু, কিন্তু কেন সবকিছু এত ভয়ানক লাগে? অধ্যায় 4, অতিপ্রাকৃত ঘটনাগুলি। তারা আরও বেশি সময় কাটাতে চাইল বাংলোর ভিতরে, কিন্তু কিছুতেই তারা বুঝতে পারছিল না কেন তাদের শরীরে এত অদ্ভুত অনুভূতি হচ্ছে। ঠিক সেই মুহূর্তে মীরা একদম চুপচাপ দাঁড়িয়ে পড়ল। তার চোখ দুটি একেবারে সাদা হয়ে গিয়েছিল। তার মুখে কোনো সাড়া ছিল না, যেন সে কাউকে দেখছিল। তার ঠোঁট থেকে বেরিয়ে আসছিল এমন একটি শব্দ যা তাদের বুঝতে দিচ্ছিল না কি ঘটছে। পাশের রুমে গিয়ে তারা দেখে কিছু অদ্ভুত ধোঁয়া বেরোচ্ছে। রাহুল সাহস করে এগিয়ে গেল, কিন্তু যখন সে হাত দিয়ে ধোঁয়াটা ছুঁতে গেল, তার হাতটা ঠান্ডা হয়ে গেল, যেন তাকে ঠেকিয়ে দেয়া হয়েছে। তার মনে হয়েছিল সে যেন একটি অদৃশ্য প্রাচীরের ভিতরে আটকে পড়েছে। অধ্যায় 5, রহস্যের উন্মোচন। এটা ছিল পুরনো বাংলোর সত্যিকারের ইতিহাস। অনেক বছর আগে এখানে এক নারী বসবাস করতেন। তার নাম ছিল মাধবী। মাধবী ছিল এক রাজবংশের কন্যা, কিন্তু তার জীবনে এক দুঃখজনক ঘটনা ঘটেছিল। তার স্বামী, যাকে তিনি খুব ভালোবাসতেন, তাকে হত্যা করা হয়েছিল বাংলোর ভিতরে। সেই রাতে মাধবী তার স্বামীকে চিরদিনের জন্য হারিয়ে ফেলেছিল। সেই ঘটনার পর থেকে মাধবী বাংলোর ভিতরেই গুম হয়ে গিয়েছিলেন। একদিন তার আত্মা বাংলোতে বন্ধ হয়ে যায়। আর সেই থেকেই বাংলোর ভিতর ঘটে আসছে এই অদ্ভুত ঘটনা। মাধবীর আত্মা কোনো দিন শান্তি পায়নি, এবং যে কোনো নতুন প্রবেশকারী তার উপর এই অভিশাপের শিকার হয়ে যায়। অধ্যায় 6, শেষের ভয়াবহতা। বিকেলের দিকে মীরা আবার স্বাভাবিক হয়ে ফিরে আসে। কিন্তু তার চোখের মাঝে একটা ভয়ানক ছায়া ছিল, যেন কিছু ছিল যা তাকে পিছু ছুঁড়ে ফেলেছিল। হঠাৎ বাংলোর পুরো পরিবেশ যেন বদলে গেল। সারা বাংলোতে অন্ধকার ঘনিয়ে এলো। অর্ণব, রাহুল, মীরা আর নীলা একসঙ্গে দৌড়াতে লাগলো, তবে তারা জানত তাদের ফেরা সম্ভব না। মাধবীর আত্মা তাদের অনুসরণ করছিল। অর্ণব এবং রাহুল সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল, কিন্তু বাংলোর দরজা তখন বন্ধ হয়ে গিয়েছিল। প্রতিটি জানালার শ্বাস রুদ্ধ হয়ে গেল। সেদিন রাতের পর এই বাংলো আবার একা হয়ে গেল। কিন্তু কেউ জানে না মাধবীর আত্মা কি সত্যিই শান্তি পেয়েছিল, নাকি তার অনুসরণকারী ভবিষ্যৎ প্রজন্মের জন্য অপেক্ষা করছিল। ভূতপ্রেতের গল্প অনেক ধরনের হয়, কিছু ভয়ে ভরা, কিছু আবার রহস্যময়। তবে এমন একটা গল্প বলবো যা শোনার পর আপনার শিরশির করে উঠবে। এই গল্পটি এক অজানা, ভয়ানক ও রহস্যময় ভূতের। এটি একটি ছোট গ্রাম থেকে শুরু, কিন্তু এর প্রভাব ছড়িয়ে পড়ে বিশাল আকাশ জুড়ে। এক অজানা গ্রাম। বাংলাদেশের একটি ছোট অখ্যাত গ্রাম ছিল হালালপুর। গ্রামটি এমন এক জায়গায় ছিল যেখানে প্রায় প্রতিটি ঘরে এক ধরনের অদ্ভুত নিস্তব্ধতা ছিল। দিনের বেলাতেও যেন একটা নির্জনতা বিরাজ করত, আর রাতের বেলা তো ভয়ঙ্কর ছিল। হালালপুরের সবচেয়ে বড় অস্বাভাবিকতা ছিল এই গ্রামে প্রায় সব মানুষই রাতে ঘর থেকে বের হতে ভয় পেত। কেউ না কেউ একটা অদ্ভুত আছাড় খেয়ে পড়ে যেত অথবা নিখোঁজ হয়ে যেত। একদিন এক যুবক নামক রাহুল হালালপুরে একটি চাকরির প্রস্তাব পায়, এবং গ্রামের ব্যাপারে শোনা গল্পগুলোকে সে খুব একটা গুরুত্ব দেয়নি। সে মনে করেছিল সবই তো মিথ্যা কল্পনা, মানুষের মধ্যে ভয় ঢোকানো আর কিছুই নয়। 2 প্রথম রাত। রাহুল হালালপুরে পৌঁছানোর পর তার মনে হয়েছিল এটি খুবই শান্ত ও সাধারণ গ্রাম। কিন্তু প্রথম রাতেই কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করল। রাত যখন গভীর হতে থাকে, রাহুল তার ছোট্ট ঘরে বসে বই পড়ছিল। হঠাৎ সে একটি অদ্ভুত শব্দ শুনতে পায়। কিছুক্ষণ পরই সেটা স্পষ্ট হয়, কেউ যেন হেসে উঠছে, কিন্তু কোথাও কোনো লোক নেই। রাহুল প্রথমে বিষয়টিকে গুরুত্ব না দিলেও শব্দটা ক্রমশ বৃদ্ধি পেতে থাকে। ধীরে ধীরে সেই হাসির আওয়াজ যেন তার মনের মধ্যে গভীর বাসা বাঁধতে থাকে। রাহুল তখন ভয় পেয়ে জানালা দিয়ে বাইরে তাকাল।
অন্ধকারের মধ্যে কিছু একটা খুব অদ্ভুত চোখে 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 গড়িয়ে যাচ্ছিল। মনে হলো যেন কিছু একটা সে যেন দেখছিল, কিন্তু স্পষ্ট কিছু চোখে পড়ছিল না। সে নিজেকে শান্ত রাখতে চেষ্টা করল, কিন্তু সেই হাসি আর অদ্ভুত দৃশ্য তার মধ্যে এক ধরনের অস্বস্তি তৈরি করল। ৩ সেই প্রাচীন বাড়ি। পরদিন সকালে রাহুল গ্রামবাসীদের কাছ থেকে কিছু গল্প শোনে। এক বৃদ্ধ, যার নাম ছিল সাইফুল চাচা, তাকে বললেন, এটা কোনো সাধারণ গ্রাম না ছেলে, এখানে এক ভয়ানক ভূতের বাস। বহু বছর আগে এক পিশাচী মহিলা গ্রামে এসেছিল। সে ছিল এক পৈশাচিক প্রাণী, যার চোখে কোনো হৃদয় ছিল না। সাইফুল চাচার কথা শুনে রাহুল প্রথমে কিছুটা অবাক হলেও সে বেশিরভাগ গ্রামবাসীর মতো গুজবের কথা বেশি গুরুত্ব দেয়নি। তবে সে তখন বুঝতে পারছিল এই গ্রামটা এক রহস্যময় ও ভয়ানক জায়গা। রাতে ঘুমানোর সময় আবার সেই হাসির শব্দ শুনতে পেল। এবার সেটা আর সাধারণ কিছু মনে হয়নি। কিছুক্ষণ পর তার ঘর থেকে বের হয়ে সে গ্রাম চত্বরের দিকে হাঁটতে বের হল। এবার সে দেখতে পায় গ্রামের এক কোণে একটি পুরনো বাড়ি দাঁড়িয়ে আছে, যা অনেক দিন ধরে অ্যাবেন্ডন্ড। বাড়িটির জানালাগুলো অন্ধকারে ঢাকা, দেয়ালগুলো শীর্ণ এবং পাথরগুলো শিথিল হয়ে পড়েছে। বাড়ির দরজা ছিল খোলা, যেন কেউ তাকে ডাকছে। রাহুল তার কৌতূহল তাড়িত হয়ে সেই বাড়িতে প্রবেশ করে। ৪ পুরনো বাড়ির রহস্য। বাড়ির ভেতরে প্রবেশ করে রাহুল একটা অদ্ভুত গন্ধ অনুভব করল, একটা মাটি আর পুরনো কাঠের গন্ধ। বাড়ির মাঝখানে একটি সিঁড়ি, যা নিচে চলে যায়। তার অজান্তেই সে সিঁড়ির দিকে এগিয়ে যায়। সিঁড়ির শেষে একটি ছোট্ট ঘর ছিল, যেখানে একটি পুরনো আল্টিমেট চেয়ারে বসে কেউ ছিল না, কিন্তু চেয়ারের পাশে পড়ে ছিল একটি ছোট্ট পুতুল। রাহুল পুতুলটিকে হাতে নিয়ে এক পা এগিয়েছিল, কিন্তু হঠাৎ পুতুলটির চোখ খুলে গেল। চোখ দুটি সেগুলো নড়তে শুরু করল, যেন জীবন্ত কিছু। রাহুল ভয় পেয়ে পিছিয়ে গেল। হঠাৎ সেই ঘর থেকে এক নারীর হাসির আওয়াজ আসতে শুরু করল, খুব ভুতুড়ে এবং রহস্যময়। যেন একটি অজানা প্রেতাত্মা তাকে দেখে হাসছে। একটি ভয়ানক শীতল বাতাস তার শরীরকে আছড়ে পড়ল এবং রাহুল চিৎকার দিয়ে পালাতে চাইল। কিন্তু সে যতটা দ্রুত দৌড়াচ্ছিল, ততটাই যেন তার পা আটকে যাচ্ছিল। সে বুঝতে পারল এক অদৃশ্য শক্তি তাকে আটকিয়ে রেখেছে। সে চোখ বন্ধ করে ফেল, কিন্তু আবার যখন চোখ খুলল, তখন দেখতে পেল যে সেই পুতুলটির চোখের দিকে তাকানো ছাড়া আর কিছুই তার পক্ষে সম্ভব হচ্ছিল না। ৫ ভূতের ইতিহাস। পরদিন সকালে রাহুল গ্রামবাসীদের কাছে গিয়ে জানতে পারে যে ভূতটি সেই বাড়িতে ঘোরাফেরা করছে, তার নাম ছিল রুমানা। রুমানা ছিল এক সময়ের মিষ্টি ও সরল একজন মহিলা, যাকে গ্রামের লোকজন খুব ভালোবাসত। কিন্তু সে এক অন্ধকার শক্তির দিকে আকৃষ্ট হয়েছিল এবং সেই শক্তির দ্বারা ধ্বংসপ্রাপ্ত হয়েছিল। এক রাতে সে পুগলে হত্যা করেছিল অনেক নিরপরাধ মানুষকে। তার মৃত্যুর পর সে মৃত্যুর আগে এক ভয়ঙ্কর সাপ রেখে গিয়েছিল, যে কেউ তার কাছে চলে যাবে সে সেই সাপের শিকার হবে। গ্রামবাসীরা বলছিল রাতের গভীরে রুমানা নিজের আত্মাকে পুতুল হিসেবে রেখে সবাইকে ভয় দেখাত। তবে কেউ জানত না কিভাবে সেই পুতুলটি আবার জীবন্ত হয়ে উঠেছিল। ৬ শেষের গল্প। রাহুল কিন্তু ভয় পেয়েও গ্রাম ছাড়তে চাইল না। সে নাকি বিশ্বাস করতে শুরু করেছিল যে সে যদি সেই পুতুলটিকে ধ্বংস করতে পারে, তবে গ্রাম থেকে এই ভূতের প্রকোপ চিরতরে চলে যাবে। কিন্তু রাহুল কবে সেই পুতুলটিকে ধ্বংস করতে পারবে? হয়তো সে কখনো জানত না একদিন তার নিজের আত্মাই সেই ভূতের কাছে চলে যাবে। অথবা হয়তো এই ভয়ানক ভূতের গল্পটা কখনো শেষ হবে না, কারণ এই গ্রামে রাতের পর রাত সেই পুতুল আর রুমানার হাসি এখনো শোনা যায়।